রাতের ডায়েরি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং নিরাপদ আছেন। আজকের রাতের ডায়েরি নিয়ে হাজির হয়েছে এক গভীর ভয়াবহ ও অজানায় মোড়ানো এক নতুন অধ্যায় নিয়ে, যেখানে অন্ধকার কেবল নিস্তব্ধতা নয়, বরং লুকিয়ে থাকা কিছু অশরীরী সত্যেরও প্রতিচ্ছবি। অনেকে বলে এসবই মানুষের কল্পনা, গল্পে বানানো ভয়, কিন্তু যারা রাতের গভীরে সেই শূন্য চোখ দুটো দেখেছে বা অনুভব করেছে পেছন থেকে হিমেল নিঃশ্বাস, তারা জানে সব অনুভূতি মনের ভুল নয়। কিছু অনুভব বাস্তব, আর সেই বাস্তবতা বড়ই ভয়ঙ্কর। শূন্য বাড়ি, বন্ধ দরজা, হঠাৎ পায়ের আওয়াজ বা জানালার পর্দা সরিয়ে একজোড়া তাকিয়ে থাকা চোখ। আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ের মুহূর্তটা কোনটা ছিল? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যিকারের ভয়ানক ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ। যোগাযোগের সব তথ্য ভিডিওর নিচে দেয়া আছে। আর জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের দেখছেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ কিছু রাত কেবল নিস্তব্ধ নয়, তারা যেন কিছু বলতে চায়। তাহলে চলুন রাতের সেই গোপন দরজাটা আজ খুলে দেই প্রিয় শ্রোতা বন্ধুরা। আর আজকে ভিডিওর জন্য প্রথম ঘটনার জন্য যে ভিডিওটি সিলেক্ট করা হয়েছে, সেটি আমাদেরকে পাঠিয়েছেন চুয়াডাঙ্গা থেকে এক ভাই। ভাইয়ের নাম মোহাম্মদ জুনায়েদ আহমেদ। জুনায়েদ ভাইয়ের ঘটনাটি খুব ভয়ঙ্কর ও পুরনো দিনের গ্রাম্য ঘটনা। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি জুনায়েদ ভাইয়ের ইমেলটি পড়ি। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের অশেষ রহমতে আপনি, আপনার পরিবার ও সমস্ত শ্রোতারা ভালো আছে। সবসময় সকলের সুস্থতা ও সফলতা কামনা করি। আমার নাম মোহাম্মদ জুনায়েদ, আমার বাড়ি চুয়াডাঙ্গায়। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। ইমরান ভাই, আপনার ঘটনা আমি প্রতিদিন শুনি। ঘটনাগুলো আপনার কণ্ঠে শুনতে আমার কাছে এত ভালো লাগে যে মাঝে মাঝে একই ভিডিও 2-3 বারও শুনি। এবার ভাই, আমি এর আগে কখনো আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাইনি, তাই আমার অনুরোধ যে আপনি আমার পাঠানো ঘটনাটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। ঘটনাটা কতটুকু সত্য বা মিথ্যা তা আমি জানি না, কিন্তু যার কাছ থেকে ঘটনাটা আমি শুনেছি তার অনুভূতি দেখে মনে হয়েছিল এটা কোনো মিথ্যা বা বানোয়াট কথা নয়। ঘটনাটা আমি শুনেছিলাম আমার বন্ধুর ভাইয়ের কাছ থেকে, আর তিনি শুনেছিলেন তার বন্ধুর দাদার কাছ থেকে। ঘটনাটা ওই দাদার গ্রামের ঘটনা। দাদা অনেক হায়াত পেয়েছেন, আনুমানিক 102 কিংবা 3 হবে। তবে আমি শুনেছি আমার বন্ধুর ভাইয়ের কাছ থেকে। যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আর সরাসরি ওই দাদা যেভাবে ঘটনাটা বলেছিলেন ঠিক সেইভাবেই তার ভাষ্যমতে লিখি। বলছেন, দাদা, এই ঘটনা আমাদের গ্রামের ইতিহাসের বুকে এক গভীর ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে, যার যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছে কিছু পুরনো মানুষ। ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, আবার খুব কাছেরও নয়। ঠিক 60 থেকে 70-এর দশকের মাঝামাঝি কোনো এক সময়ের কথা। আমাদের গ্রামটা ছিল বেশ শান্ত, সবুজ আর মায়ায় ভরা। গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ছোট্ট নদী, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, আর মানুষের সহজ সরল জীবনযাত্রা, সব মিলিয়ে এক কথায় ছবির মতো সুন্দর ছিল আমাদের গ্রাম। আর এই গ্রামের ঠিক মাঝখানে ছিল এক বিশাল পুকুর, যাকে আমরা পুকুর না বলে দিঘি বলতাম। এর বিশালতা এতটাই বেশি ছিল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত স্পষ্ট দেখা যেত না। বিশেষ করে ভোরের কুয়াশায় বা সন্ধ্যার আবছা আলোয় দিঘিটার গভীরতাও ছিল অনেক। গ্রামের সবচেয়ে বয়স্ক লোকেরাও বলতে পারতেন না এর তল কোথায় গিয়ে ঠেকেছে। একটা সময় ছিল যখন এই দিঘিটাই ছিল আমাদের গ্রামের প্রাণকেন্দ্র। তখন এই দিঘি কোনো ভয়ের জায়গা ছিল না, বরং ছিল এক উৎসবের কেন্দ্রস্থল। গ্রামের মানুষের দিন শুরু হতো এই দিঘির পানি দিয়ে। কৃষকেরা ভোরবেলা উঠে এই দিঘির পানি তাদের জমিতে সেচ দেওয়ার জন্য নিয়ে যেত। টলটলে স্বচ্ছ পানি ফসলের মাঠে গিয়ে পড়ত, আর তাতে মাঠ যেন আরো সবুজ হয়ে উঠত। সকাল গড়িয়ে দুপুর হলেই শুরু হতো ছেলে বড় সবার দাপাদাপি। বিশেষ করে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে এসে দিঘির ঘাটে ভিড় জমাত। তাদের কোলাহল, হাসাহাসি আর পানিতে ঝাঁপ দেওয়ার শব্দে পুরো দিঘির পার মুখরিত হয়ে থাকত। কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে তাই নিয়ে চলত প্রতিযোগিতা। তাদের সেই ডুবোডুবি খেলা আর জল ছিটাছিটির দৃশ্য ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। দুপুরের দিকে ঘাটে আসতেন গ্রামের মহিলারা। তাদের যেন এক বিশাল মিলন মেলা বসত এখানে। কাপড় কাচার ছলে তারা নিজেদের সুখ দুঃখের গল্প করতেন। কার বাড়িতে কি রান্না হলো, কার ছেলেটা পড়ালেখায় ভালো করছে, কার মেয়েটার জন্য ভালো সম্বন্ধ এসেছে, এসব হাজারো কথায় দিঘির ঘাট যেন এক জীবন্ত খবরের কাগজ হয়ে উঠত।
তারা একসাথে কাপড় কাচতেন, গা ধুয়ে স্বচ্ছ পানিতে শরীর জড়িয়ে বাড়ি ফিরতেন। দিঘির পানি এতটাই পরিষ্কার ছিল যে অনেকেই খাওয়ার জন্য এই পানি ব্যবহার করত। এক কথায় দিঘিটা ছাড়া আমাদের গ্রামের একটা দিনও কল্পনা করা যেত না। এটা শুধু একটা জলাশয় ছিল না, ছিল আমাদের সংস্কৃতির, আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সুখের দিন চিরকাল থাকে না, সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়। আমাদের গ্রামের এই দিঘির ভাগ্য বদলে গেল। যে দিঘি এক সময় ছিল আশীর্বাদ, তাই হয়ে উঠল এক মূর্তিমান অভিশাপ। যে দিঘির পাড় সবসময় মানুষের কোলাহলে মুখর থাকত, সেই দিঘির পাড় ধীরে ধীরে জনশূন্য হয়ে গেল। এমন কিছু ঘটেছিল যার পর থেকে গ্রামের মানুষ ভুলে ওই দিঘির দিকে পা বাড়াতো না। দিনের বেলাতে ওই পথ দিয়ে যেতে মানুষের গা ছমছম করত, আর সন্ধ্যার পর কথাই ছিল না। কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে। যে দিঘি ছিল গ্রামের প্রাণ, তা কিভাবে এক ভয়ের আড্ডাখানায় পরিণত হলো। যে স্বচ্ছ পানিতে মানুষ নিজের ছায়া দেখত, সেই পানিতে কি এমন মিশেছিল যে মানুষ তার দিকে তাকাতেও ভয় পেত। দিঘির সেই কলকল ধ্বনি কিভাবে এক ভৌতিক নীরবতায় ডুবে গেল। এই পরিত্যক্ত হয়ে যাওয়ার পেছনের গল্পটা ছিল দীর্ঘ এবং রহস্যময়। গ্রামের বাতাসে কান পাতলে আজও সেই ভয়ের ফিসফিসানি শোনা যায়। যে দিঘি একসময় জীবন দিত, সেই দিঘি একসময় কেড়ে নিতে শুরু করেছিল জীবন। আর এই সব কিছুর পেছনে জড়িয়েছিল এক রহস্যময় নারীর নাম, যার আগমন এবং প্রস্থান দুটোই ছিল এক বিরাট রহস্য। এই পরিত্যক্ত দিঘি আর সেই নারীর গল্প দিয়ে শুরু হয়েছিল আমাদের গ্রামের সেই অন্ধকার অধ্যায়, যা আজও এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। সেই অভিশপ্ত দিঘিটার ঠিক পাশেই ছিল একটা বাড়ি। বাড়িটাকে ঠিক বাড়ি বলা চলে না, বরং একটা পুরনো জরাজীর্ণ করে ঘর, চারপাশটা আগাছায় ভরা। দেখলেই বোঝা যেত বাড়িটার তেমন কোনো যত্ন নেওয়া হয় না। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই বাড়িতে একজন মানুষ থাকতো, একজন মহিলা। বয়স আনুমানিক 25 থেকে 27 বছরের বেশি হবে না। গ্রামের আর 10টা সাধারণ মেয়ের মতো ছিল না সে। তার চালচলন, তার নীরবতা, সবকিছুতেই যেন এক অদ্ভুত রহস্য খেলা করত। গ্রামের যারা অনেক আগে থেকে আছেন, মানে আমাদের দাদা নানার বয়সী যারা, তারাও ওই মহিলার সম্পর্কে তেমন কিছু জানতেন না। তিনি কবে, কোথা থেকে এই গ্রামে এসেছিলেন তা নির্দিষ্ট করে কেউ বলতে পারত না। ব্যাপারটা এমন ছিল যে গ্রামের মানুষ যেন চোখ খুলেই তাকে ওই দিঘির পাড়ের বাড়িতে দেখে আসছে। যখন গ্রামের কোনো বৃদ্ধকে জিজ্ঞেস করা হতো, চাচা, ওই মেয়েটা কবে থেকে আমাদের গ্রামে থাকে, তখন তারা কপালে ভাঁজ ফেলে উত্তর দিতেন, তা তো বাবা ঠিক বলতে পারবো না, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকেই তো ওকে ওই বাড়িতে দেখে আসছি। কেউ কেউ আবার মজা করে বলতো, এই গ্রামের জন্মের আগে থেকেই হয়তো সে এখানে থাকে। তার কোনো অতীত ছিল না, কোনো ইতিহাস ছিল না, সে ছিল বর্তমানের এক জীবন্ত রহস্য। মহিলাটা বলতে গেলে প্রায় একাই থাকতো। তার বাড়িতে আর কাউকে কোনোদিন আসতে বা যেতে দেখা যায়নি। তার কোনো আত্মীয় স্বজন আছে বলেও কেউ শোনেনি। সে কিভাবে চলতো, কি খেত, কিভাবে তার দিন কাটতো, এসব নিয়েও গ্রামের মানুষের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। তাকে খুব কমই গ্রামের ভেতরে বা হাটে বাজারে দেখা যেত। তার যা প্রয়োজন তা কিভাবে পূরণ হতো সেটাও ছিল এক বড় প্রশ্ন। মাঝে মাঝে খুব ভোরে অথবা সন্ধ্যার পর তাকে দিঘির ঘাটে এসে বসতে দেখা যেত, কিন্তু সে কারোর সাথে কথা বলতো না। চুপচাপ এসে দিঘির পানির দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। তারপর আবার নিঃশব্দে নিজের কুড়ে ঘরে ফিরে যেত। তার এই একাকিত্ব আর নীরবতা গ্রামের মানুষকে আরো বেশি কৌতূহলী করে তুলত। মহিলারা যখন দিঘির ঘাটে আসতো, তখন যদি তাকে দেখতে পেত, তাদের গল্পের বিষয়বস্তু পাল্টে যেত। সবাই ফিসফিস করে তার সম্পর্কে কথা বলতো। মেয়েটা এমন একা একা থাকে কি করে? ওর ভয় করে না? ও কি কোনোদিন হাসে না, কথা বলে না? এসব নানা প্রশ্ন ঘুরপাক খেত তাদের মনে। কিন্তু সাহস করে তাকে কেউ কিছু জিজ্ঞেস করতে পারতো না। তার চোখের দিকে তাকালে কেমন যেন একটা ভয় কাজ করত। মনে হতো তার চোখের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা সাধারণ মানুষের জানার বাইরে। গ্রামের ছোট ছোট বাচ্চারা তাকে দেখলে ভয় পেত। মায়েরা তাদের সন্তানদের শাসিয়ে বলতো, ওই বাড়ির দিকে যাবি না, ওখানে গেলে আর ফিরে আসবি না। ফলে ছোটবেলা থেকেই আমাদের মনে ওই বাড়িটা আর ওই মহিলাকে নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়ে গিয়েছিল। আমরা দূর থেকে দেখতাম, কিন্তু কাছে যাওয়ার সাহস করতাম না। তার নামটাও ছিল অজানা। গ্রামের মানুষ নিজেদের মতো করে তাকে বিভিন্ন নামে ডাকত। কেউ বলতো দিঘির পাড়ের পরী, কেউ বলতো রহস্যময়ী। তার নীরব উপস্থিতিটাই ছিল সবচেয়ে বড় রহস্য। সে ছিল গ্রামের একটা অংশ, অথচ সে যেন গ্রাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার অস্তিত্ব ছিল, কিন্তু তার পরিচয় ছিল না। সে কতদিন ধরে ওই দিঘির পাড়ে আছে, কেন আছে, তার উদ্দেশ্য কি, এসব প্রশ্নের উত্তর কারও জানা ছিল না। সে ছিল একটা জীবন্ত ধাঁধা, যার সমাধান খোঁজার সাহস বা ইচ্ছে কোনোটাই গ্রামের মানুষের ছিল না। তারা শুধু দূর থেকে তাকে দেখত আর নিজেদের মতো করে নানা গল্প তৈরি করত। এইভাবেই দিঘিটার পাশাপাশি ওই মহিলাও গ্রামের মানুষের কাছে এক বিরাট রহস্য হয়ে উঠেছিল। দিঘির পাড়ের সেই রহস্যময়ী মহিলাকে নিয়ে
গ্রামের মানুষের ধারণাটা কেবল কৌতূহলী ছিল না, ছিল বেশ ভিন্ন এবং কিছুটা ভয়েরও। একটু নয়, বরং অনেকটাই ভিন্ন। এর পেছনের কারণগুলোও ছিল যথেষ্ট অদ্ভুত এবং অবিশ্বাস্য। গ্রামের মানুষ তাকে বছরের পর বছর ধরে দেখে আসছিল, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল কেউই কোনোদিন তার মধ্যে বয়সের কোনো ছাপ পড়তে দেখেনি। যারা প্রবীণ, যারা নিজেদের যৌবনকাল থেকে তাকে একই রকম দেখে আসছেন, তারা প্রায়ই বলাবলি করতেন, মেয়েটার বয়স কি একটু বাড়ে না? আমি যখন জোয়ান ছিলাম তখনও তাকে ঠিক এমনই দেখেছি, আজও সে একই রকম রয়ে গেল। এটা ছিল এক বিরাট বিস্ময়। সময় যেন তার কাছে এসে থেমে গিয়েছিল। তার মুখ, তার ত্বক, তার শারীরিক গঠন সবকিছুই যেন 25-27 বছরের এক তরুণীর মতোই ছিল। বছরের পর বছর, যুগের পর যুগ, এই অস্বাভাবিক ঘটনায় গ্রামের মানুষের মনে প্রথম সন্দেহের বীজ বুনেছিল। আর সেই মহিলা ছিল অপরূপ সুন্দরী। তার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা হয়তো গ্রামের সাধারণ মানুষের ছিল না। তারা এক কথায় বলতো, তার মতো এমন সুন্দর মানুষ তারা জীবনে আগে কখনো দেখেনি। চাঁদের আলোর মতো স্নিগ্ধ ছিল তার গায়ের রং। চোখ দুটো ছিল টানা টানা, হরিণীর চোখের মতো মায়াবী। আর সেই চোখের দৃষ্টি ছিল গভীর, যেন অতল দিঘির জলের মতোই শান্ত অথচ রহস্যময়। তার ঘন কালো চুল যখন বাতাসে উঠত তখন মনে হতো যেন রাতের অন্ধকার নেমে এসেছে। গ্রামের প্রায় সকল পুরুষের মনেই তাকে এক ঝলক দেখার বা তাকে পাওয়ার এক গোপন আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তার সেই রহস্যময়তা আর বয়স থেমে থাকার ব্যাপারটা সবাইকে একটা অদৃশ্য দেয়ালের উপরে আটকে রাখত। তার এই চির যৌবনা রূপ আর অস্বাভাবিক সৌন্দর্যই তাকে গ্রামের অন্য সবার থেকে আলাদা করে দিয়েছিল। মানুষ ভাবত, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের বয়স কিভাবে এক জায়গায় থেমে থাকতে পারে? এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর খুঁজে না পেয়ে তারা নিজেদের মতো করে নানা ব্যাখ্যা দাঁড় করত। কেউ বলতো সে হয়তো কোনো পরী বা জিন, আবার কেউ বলতো সে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির চর্চা করে, যার মাধ্যমে সে নিজের যৌবন ধরে রেখেছে। এইসব সন্দেহের কারণে গ্রামের মানুষ তার সাথে খুব একটা মেলামেশা করত না। তার বাড়িতে তো কোনো প্রয়োজন ছাড়া কেউই যেত না। যদি কখনো কাউকে নিতান্তই কোনো দরকারে, যেমন পথ হারিয়ে বা অন্য কোনো কারণে তার বাড়ির কাজ দিয়ে যেতে হতো, সে দূর থেকেই কাজ সেরে চলে আসতো। মহিলারা তাকে এড়িয়ে চলত, পুরুষেরা দূর থেকে দেখত কিন্তু কাছে ঘেঁষার সাহস পেত না। তার একাকিত্ব আর একঘেয়েমি জীবনযাপন তাকে আরো বেশি রহস্যময় করে তুলেছিল। সে কারোর সাথে মিশত না, কারো বিপদে আপদে এগিয়ে আসতো না। গ্রামের কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। সে ছিল তার নিজের জগতের বাসিন্দা, যেখানে বাইরের কারো প্রবেশাধিকার ছিল না। গ্রামের লোকেরা মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মেয়েটা সবার কাছ থেকে কোনো এক বড় রহস্য লুকাচ্ছে। তার এই অপরূপ সৌন্দর্য, তার থেমে থাকা বয়স, এসব কোনো সাধারণ বিষয় নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো অন্ধকার জগতের কাহিনী লুকিয়ে আছে। এই সন্দেহ আর ভয় থেকেই জন্ম নিয়েছিল দূরত্ব। মানুষ তাকে ভয় পেত, তার সৌন্দর্যকে সমীহ করত, কিন্তু তাকে বিশ্বাস করত না। তারা ভাবত যে সৌন্দর্য প্রাকৃতিক নিয়মের বাইরে, তা কখনো শুভ হতে পারে না। তাই অপরূপ সুন্দরী হওয়া সত্ত্বেও সে ছিল গ্রামের সবচেয়ে একাকী মানুষ। তার চারপাশের রহস্যের জাল এতটাই ঘন ছিল যে কেউ তা ভেদ করে তার আসল পরিচয়ের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করত না। সে ছিল এক সুন্দর অথচ ভয়ঙ্কর ধাঁধা, যার থেকে সবাই নিরাপদ দূরত্বে থাকতেই পছন্দ করত। অনেকদিন পর গ্রামের মানুষ সেই রহস্যময় মহিলার একটা নাম জানতে পারে। নামটা ছিল কমলা। যদিও সে নিজে কখনো কাউকে তার নাম বলেনি, কিন্তু কোনো একভাবে নামটা লোকমুখে ছড়িয়ে পড়েছিল। হয়তো কোনো প্রয়োজনে যে দু একজন তার বাড়িতে গিয়েছিল, তাদের মাধ্যমে নামটা জানা গিয়েছিল। আর যারা তার বাড়িতে গিয়েছিল তাদের অভিজ্ঞতা গ্রামের বাকিদের মনে কমলাকে নিয়ে জমে থাকার সন্দেহকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। গ্রামের যে কয়েকজন পুরুষ বা মহিলা নিতান্তই কাজের খাতিরে কমলার বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছিল, তারা ফিরে এসে অন্যদের কাছে যা বর্ণনা দিয়েছিল তা ছিল রীতিমতো ভয়ের। তারা বলেছিল কমলার ছোট্ট করে ঘরটার ভেতরটা ছিল অদ্ভুত সব জিনিসপত্রে ভরা। সেখানে মাটির হাড়ি, বিভিন্ন ধরনের শুকনো লতাপাতা, পশুর হাড়, মানুষের মাথার খোলের মতো দেখতে অদ্ভুত সব বস্তু সাজানো ছিল। ঘরের কোণে একটা মাটির চোলা ছিল, যা থেকে নাকি সবসময় এক বিচিত্র গন্ধ বের হতো। এই জিনিসগুলো সাধারণত গ্রামের সাধারণ মানুষের ঘরে দেখা যায় না। এগুলো তাদের কাছেই থাকে যারা ফকিরালি বা কবিরাজি করে, কিংবা আরো সহজ ভাষায় বললে যারা জাদুটোনা বা কালো জাদুর চর্চা করে। এই খবরটা গ্রামে ছড়িয়ে পড়ার পর কমলার প্রতি মানুষের ভয় এবং সন্দেহ দুটোই দৃঢ় হয়ে গেল। মানুষজন প্রায় নিশ্চিত হয়ে গেল যে কমলা কোনো সাধারণ নারী নয়, সে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির সাধনা করে। তার সেই অপরূপ সৌন্দর্য আর থেমে থাকা বয়সের রহস্যের একটা ব্যাখ্যা তারা খুঁজে পেল। তাদের ধারণা হলো কালো জাদুর সাহায্যেই কমলা নিজের যৌবন ধরে রেখেছে। এই ধারণার পর থেকে মানুষজন কমলার থেকে আরো বেশি দূরত্ব বজায় রাখতে শুরু করলো। কেউ আর ভুলেও তার বাড়ির ছায়া মাড়াতো না। যদিও কমলাকে নিয়ে এত ভয়, এত কানাঘোষা ছিল, কিন্তু সে যখন দিঘির ঘাটে আসতো তখন সবার চোখ যেন আপনা আপনি তার দিকে চলে যেত।
তার রূপে এমন এক জাদু ছিল যে মানুষ ভয় পেলেও তার থেকে চোখ ফেরাতে পারত না। পূর্ণিমার রাতে যখন সে দিঘির পাড়ে এসে বসত, তখন মনে হতো যেন স্বয়ং চাঁদ আকাশ থেকে নেমে এসেছে। তার গায়ের দুধে আলতা রং চাঁদের আলোয় চিকচিক করত। ঘন লম্বা কালো চুলগুলো খোলা পিঠের ওপর ছড়িয়ে থাকত, যা দেখে মনে হতো যেন রাতের অন্ধকার তার কাঁধে আশ্রয় নিয়েছে। আর তার কণ্ঠস্বর, কমলা খুব কম কথা বলতো, কিন্তু যখন বলতো তখন মনে হতো যেন কোনো পাখি গান গাইছে। তার গলার স্বর এতটাই মিষ্টি আর সুরেলা ছিল যে যে শুনতো সেই মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার এই সৌন্দর্য, তার এই মধুর কণ্ঠ কোনো কিছুই গ্রামের মানুষের মন থেকে ভয় দূর করতে পারেনি। তারা ভাবত এই সব কিছুই তার জাদুর অংশ। গ্রামের অন্য সবার চেয়ে কমলের সবচেয়ে বেশি সময় ওই দিঘিতে কাটাতো। সে যেন দিঘিটাকে খুব ভালোবাসত। ঘন্টার পর ঘন্টা সে দিঘির ঘাটে বসে থাকত, কখনো পানিতে পা ডুবিয়ে, কখনো আবার স্থির চোখে পানির দিকে তাকিয়ে। দিঘির সাথে তার যেন এক নীরবতার সম্পর্ক ছিল। তবে সে দিঘিতে থাকলেও গ্রামের অন্য মানুষের সাথে প্রয়োজন ছাড়া একটি কথা বলতো না। মহিলারা তার কাছাকাছি কাপড় কাচতে এলে সে উঠে অন্য ঘাটে চলে যেত, অথবা নিজের কুঁড়ে ঘরে ফিরে যেত। সে সচেতনভাবেই সবার থেকে একটা দূরত্ব বজায় রাখত। এভাবেই চলছিল দিনগুলো। কমলা তার নিজের রহস্যময় জগৎ নিয়ে একাকী বাস করত দিঘির পাড়ে, আর গ্রামের মানুষ তাকে নিয়ে তাদের ভয়, সন্দেহ আর কৌতূহল নিয়ে দিন কাটাতো। কমলা ছিল তাদের কাছে এক দূরের তারা, যাকে দেখা যায়, যার আলো মুগ্ধ করে, কিন্তু যাকে ছোঁয়ার কথা কেউ কল্পনাও করতে পারে না। তার ঘরের ভেতরের সেই অদ্ভুত জিনিসপত্রের কথা জানার পর সেই কল্পনাটা ভয়ে রূপান্তরিত হয়েছিল। কমলা নামের আড়ালে থাকা এই নারী ধীরে ধীরে গ্রামের মানুষের কাছে এক অশুভ শক্তির প্রতীক হয়ে উঠছিল। দিন যেমন করে কাটে তেমনই কাটছিল। কমলা তার রহস্য নিয়ে আর গ্রামবাসী তাদের ভয় নিয়ে নিজ নিজ জায়গায় স্থির ছিল। কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু পাল্টে গেল। একদিন হঠাৎ কমলা মৃত্যুবরণ করে। তার এই মৃত্যুটাও ছিল তার জীবনের মতোই রহস্যময় আর আকস্মিক। সে যে মারা গেছে, এই খবরটা গ্রামে পৌঁছাতে বেশ কিছুদিন সময় লেগেছিল। কতদিন পর কমলার লাশ মানুষের চোখে পড়ে তা সঠিক করে কেউ বলতে পারে না। হয়তো 3 দিন, হয়তো 4 দিন বা তারও বেশি। ঘটনাটা ঘটেছিল এক ভর দুপুরে। গ্রামের এক মহিলা নাম রহিমা দিঘিতে কাপড় কাচতে এসেছিল। প্রচণ্ড গরমে আর কাপড় কাচার পরিশ্রমে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আশেপাশে কোনো টিউবওয়েল না থাকায় এবং দিঘির পানি মুখে দেওয়ার সাহস না থাকায় তার হঠাৎ করেই কমলার বাড়ির কথা মনে পড়ল। যদিও কমলার বাড়িতে যেতে সবাই ভয় পেত, কিন্তু পানির তৃষ্ণা তাকে এতটাই কাতর করে তুলেছিল যে সে ভয়কে তুচ্ছ করে কমলার বাড়ির দিকে এগিয়ে গেল। ভাবলো এক গ্লাস পানি চেয়ে খেয়েই চলে আসবে। কিন্তু কমলার বাড়ির কাছাকাছি যেতেই একটা তীব্র উৎকট গন্ধে রহিমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। পচা মাংসের গন্ধের চেয়েও ভয়ঙ্কর তীব্র সেই গন্ধ। নাকে কাপড় চেপেও যেন গন্ধটা সরাসরি মস্তিষ্কে গিয়ে আঘাত করছিল। তার পেটের ভেতরটা গলিয়ে উঠল। মনে হচ্ছিল এখনই পেটে থাকা নারী ভরি বমির সাথে বের হয়ে আসবে। রহিমার মনে খটকা লাগলো। এমন গন্ধ তো স্বাভাবিক নয়। সে ভয়ে ভয়ে কমলার ঘরের দরজার কাছে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না, আলতো করে ভেজানো ছিল। রহিমার বুকের ভেতরটা ধরফর করতে শুরু করলো। সে কাঁপা কাঁপা গলায় কয়েকবার কমলা, ও কমলা বলে ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। ভয় আর কৌতূহল এই দুইয়ের তাড়নায় সে আলতো করে দরজায় ধাক্কা দিল। দরজাটা ক্যাচ করে খুলে গেল, আর সাথে সাথেই গন্ধের একটা ঝাপটা এসে তার মুখে লাগলো। ঘরের ভেতরের দৃশ্য দেখে রহিমা বিকট এক চিৎকার দিয়ে সেখানে বসে পড়ল। তার চিৎকার শুনে আশপাশে কাজ করা কয়েকজন পুরুষ দৌড়ে এলো। রহিমাকে ওই অবস্থায় দেখে এবং ওই গন্ধ পেয়ে তাদেরও সন্দেহ হলো। তারা কয়েকজন মিলে সাহস করে ঘরের ভেতরে ওকে দিল, আর যা দেখলো তাতে তাদের রক্ত পানি হয়ে গেল। ঘরের ঠিক মাঝখানে কমলার লাশটা পড়ে আছে, ফুলে ফেঁফে ঢোল হয়ে গেছে। শরীরটা জায়গায় জায়গায় গলে গিয়ে পোকার বাসা বেঁধেছে। যে কমলাকে সবাই অপরূপ সুন্দরী হিসেবে জানত, তার এই বিভৎস রূপ দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। কমলা সবসময় শাড়ি পরত, বিশেষ করে লাল, কালো আর হলুদ রঙের শাড়ি। তার মৃতদেহের পরনেও একটা লাল রঙের শাড়ি ছিল, যা তার ফুলে ওঠা শরীরের সাথে মিশে গিয়েছিল। যে মুখ দেখে একদিন গ্রামের পুরুষদের বুকের ভেতরটা দোলে উঠত, সেই মুখটা গলে পচে বিভৎস হয়ে গিয়েছিল। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। যে ঘন কালো চুলের প্রশংসা সবাই করত, সেই চুলগুলো জট পাকিয়ে মুখের ওপর ছড়িয়ে ছিটিয়েছিল। কমলার লাশ দেখে গ্রামের সবাই ভয়ে কেঁপে উঠল। এত সুন্দর একজন মানুষের মৃত্যুর পর এমন বিভৎস অবস্থা হতে পারে, তা ছিল তাদের কল্পনারও বাইরে। কেউই তার সেই অবস্থা সহ্য করতে পারছিল না। খবর পেয়ে গ্রামের আরো কিছু মহিলা এসেছিল। তাদের মধ্যে একজন তো কমলার ওই রূপ দেখে জ্ঞানী হারিয়ে ফেলেছিল। এরপর খুব কষ্ট করে গ্রামের কয়েকজন সাহসী পুরুষ নাকে মুখে কাপড় পেঁচিয়ে কমলার লাশটা ঘর থেকে বের করে আনলো। সেই গন্ধ এতটাই তীব্র ছিল যে কাজটা করতে গিয়ে তাদেরও কয়েকবার বমি হয়ে গিয়েছিল। অনেক কষ্টে, অনেক ভয়ে ভয়ে
কমলার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু তার মৃত্যুর এই ভয়ঙ্কর দৃশ্যটা গ্রামের মানুষের মন থেকে কোনোদিন মুছে যায়নি। যে সৌন্দর্য ছিল রহস্য, তার শেষটা হলো এক কথায় ভয়ঙ্কর। কমলার মৃত্যুর পর তার লাশের বীভৎস অবস্থা দেখে গ্রামের মানুষ যতটা না ভয় পেয়েছিল, তার চেয়েও বেশি ভয় তাদের জন্য অপেক্ষা করছিল। কমলার দাফনের পর থেকে শুরু হলো গ্রামের মধ্যে নানান রকমের ভৌতিক ঘটনা। বিশেষ করে দিঘির পাড় ও কমলার পরিত্যক্ত বাড়িটাকে কেন্দ্র করে নিত্য নতুন উপদ্রব শুরু হলো, যা গ্রামের মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। শুরুটা হয়েছিল অদ্ভুত সব শব্দ দিয়ে। রাতের বেলা ওই পথ দিয়ে কেউ গেলেই শুনতে পেত কমলার ঘর থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আবার কখনো বা কান্নার শব্দ ভেসে আসতো। প্রথম মানুষ এটাকে মনের ভুল বা বাতাসের শব্দ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ঘটনা যখন বাড়তে লাগলো, তখন আর একে অবহেলা করার উপায় রইল না। নিত্যদিন দিঘির পাড়ে এমন সব কাণ্ড ঘটতে লাগলো, যা দেখার পর বা শোনার পর গ্রামের মানুষ ধীরে ধীরে মাত্র কিছুদিনের মধ্যেই ওই দিঘিতে যাওয়া একদম বন্ধ করে দিল। যে দিঘি একসময় গ্রামের প্রাণ ছিল, তা পরিণত হলো এক নিষিদ্ধ ও আতঙ্কগ্রস্ত এলাকায়। গ্রামের বেশ কয়েকজন জেলে রাতের বেলা ওই দিঘিতে মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিল। তারা নাকি দেখেছিল পূর্ণিমার রাতে দিঘির টলটলে পানির মধ্যে কমলা অর্ধেক শরীর ডুবিয়ে আর অর্ধেক শরীর ওপরের দিকে ভাসিয়ে স্থির হয়ে আছে। তার খোলা চুলগুলো পানির উপর ভাসছে আর তার চোখ দুটো জলজল করছে। এই দৃশ্য দেখে জেলেরা জাল নৌকা ফেলেই পরিমরি করে পালিয়ে এসেছিল। এরপর থেকে আর কোনো জেলে ওই দিঘিতে মাছ ধরার সাহস করেনি। ঘটনা এখানে শেষ নয়। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল কমলার কণ্ঠস্বর। অনেকে অভিযোগ করতে লাগলো যে তারা যখন সন্ধ্যার পর বা রাতের বেলা কমলার বাড়ির পাশ দিয়ে যেত, তখন কমলার মিষ্টি অথচ গা ছমছমে কণ্ঠে কেউ যেন তাদের নাম ধরে ডাকত। সেই ডাক এতটাই স্পষ্ট আর মায়াবী ছিল যে থমকে দাঁড়াতে হতো। কিন্তু পেছনে ফিরে তাকালে দেখত কেউ কোথাও নেই, কেবল শূন্যতার অন্ধকার। এই ঘটনাগুলো গ্রামের মানুষের মনে চিরান্ত ভয় ঢুকিয়ে দিল। তারা নিশ্চিত হয়ে গেল যে কমলা মরে গিয়েও এই জায়গা ছেড়ে যায়নি। তার আত্মাই দেখি আর তার বাড়িকে আঁকড়ে ধরে আছে। কমলার লাশ যেদিন উদ্ধার করা হয়, সেদিন তার ঘর পরিষ্কার করতে গিয়ে গ্রামের লোকেরা আরো কিছু ভয়ঙ্কর জিনিস খুঁজে পায়। মানুষের মাথার খুলি, বিভিন্ন প্রাণীর হাড়, অদ্ভুত ভাষায় লেখা কিছু পুরনো পুঁথি, লাল কাপড়ে মোড়ানো মানুষের চুল, এমন আরো অনেক কিছু পাওয়া গিয়েছিল যা সাধারণ মানুষের কাছে থাকার কথা নয়। এই সমস্ত সামগ্রী সাধারণত তারাই ব্যবহার করে যারা কালো জাদু বা তন্ত্র মন্ত্রের চর্চা করে। এই জিনিসগুলো দেখার পর গ্রামের মানুষের আর কিছুই বুঝতে বাকি রইল না। কমলার রহস্যের জট যেন এক মুহূর্তে খুলে গেল। কেন তার বয়স বাড়ত না, কেন সে এতটা অস্বাভাবিক সুন্দর ছিল, আর কেনই বা মৃত্যুর পর তার লাশের এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। সব প্রশ্নের উত্তর তারা পেয়ে গেল। সবাই বুঝে গিয়েছিল যে কমলা তার ওই নির্জন কুঁড়ে ঘরে বসে নিজের রূপ ও যৌবন ধরে রাখার জন্য কালো জাদুর মতো ভয়ঙ্কর পথের আশ্রয় নিয়েছিল। হয়তো কোনো অশুভ সত্তার উপাসনা করত সে। আর কালো জাদুর নিয়ম অনুযায়ী যারা এর চর্চা করে তাদের মৃত্যু হয় খুব ভয়ঙ্করভাবে, এবং মৃত্যুর পরেও তাদের আত্মার মুক্তি মেলে না। গ্রামের মানুষ ভয় ও ঘৃণায় শিউরে উঠল। যে সৌন্দর্যকে তারা এতদিন দূর থেকে মুগ্ধ হয়ে দেখত, তার পেছনের এই অন্ধকার কাহিনী জানতে পেরে তাদের সেই মুগ্ধতা ঘৃণায় পরিণত হলো। কমলা এখন তাদের কাছে আর কোনো রহস্যময় সুন্দরী নয়, বরং এক ডাইনি, অশুভ শক্তির প্রতীক। এই উপলব্ধি আর নিত্য নতুন ভৌতিক ঘটনার কারণে দিঘি ও কমলার বাড়ির চারপাশের বেশ খানিকটা জায়গা গ্রামের মানুষ চিরতরে পরিত্যাগ করল। জায়গাটা হয়ে উঠল গ্রামের মানচিত্রের এক নিষিদ্ধ অভিশপ্ত অংশ। কমলার মৃত্যুর পর দিঘির পাড়ে ঘটে চলা ভৌতিক উপদ্রবে যখন গোটা গ্রাম ভয় কাঁপছে, ঠিক সেই সময়ে গ্রামের এক তরুণের জীবনে নেমে এসেছিল ঘোর অমানিসা। ছেলেটির নাম ছিল ওমর। বয়স আনুমানিক 30 কিংবা 32 হবে। গ্রামের 8-10টা যুবকের মতোই ছিল সে, কিন্তু তার ভেতরটা ছিল একটু অন্যরকম। সে ছিল চুপচাপ আর কিছুটা ভাবুক প্রকৃতির। গ্রামের আর সবার মতো সে কমলাকে ভয় পেত না, বরং তার প্রতি ওমরের মনে ছিল এক গোপন ভালোবাসা। ওমর ছিল অবিবাহিত। সে কমলাকে খুব পছন্দ করত, হয়তো ভালোবাসত, কিন্তু এই কথা সে কোনোদিন মুখে প্রকাশ করার সাহস পায়নি। কমলাকে নিয়ে গ্রামের মানুষের ভয়, তার রহস্যময় জীবনযাত্রা, সবকিছু মিলিয়ে ওমর তার অনুভূতি নিজের বুকেই চেপে রেখেছিল। কিন্তু ভালোবাসা কি আর চাপা থাকে? তার চালচলন, তার আনমনা চাহনি, কমলা দিঘির ঘাটে এলে দূর থেকে তার দিকে তাকিয়ে থাকা, এইসব গ্রামের কিছু বিচক্ষণ মানুষের চোখে এড়ায়নি। তারা কানাঘুষা করত যে ওমর ছেলেটা বোধ হয় কমলার প্রেমে পড়েছে। কমলার আকস্মিক ও ভয়ঙ্কর মৃত্যুতে ওমর ভীষণভাবে ভেঙে পড়েছিল। সে সারাদিন মনমরা হয়ে থাকত, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। গ্রামের সবাই যখন কমলার কালো জাদুর চর্চা আর তার অশুভ আত্মা নিয়ে ভয় অস্থির, ওমর তখন নীরবে কমলার জন্য কষ্ট পেত। তার বিশ্বাস হতো না যেমন সুন্দর চেহারার একটি মেয়ে এত ভয়ঙ্কর কিছু করতে পারে। তার মন বলতো নিশ্চয়ই এর পেছনে
অন্য কোনো কাহিনী আছে, যা গ্রামের মানুষ জানে না। কমলার মৃত্যুর পর যখন দিঘির পার এবং তার বাড়িটা ভৌতিক ঘটনার কারণে একরকম নিষিদ্ধ এলাকা হয়ে গেল, সবাই যখন ওই পথ মারানো বন্ধ করে দিল, ঠিক তখনই ওমরের মাথায় এক অদ্ভুত জেদ চেপে বসল। সে সিদ্ধান্ত নিল সে একবার রাতের বেলা ওই দিঘির পাড়ে যাবে। সে দেখতে চায় সত্যিটা কি, কমলার আত্মা কি সত্যি ওখানে ঘুরে বেড়ায়, নাকি সবটাই মানুষের মনের ভুল। তার ভালোবাসার মানুষটাকে নিয়ে গ্রামে যে ভয়ঙ্কর গল্প ছড়িয়ে পড়েছে তা সে মন থেকে মেনে নিতে পারছিল না। ওমরের পরিবারে ছিল মোট 5 জন সদস্য। তার বৃদ্ধ বাবা মা, ওমর নিজে আর তার 2 ছোট ভাই। ভাইয়েরা তখন স্কুলে পড়ে। ওমরই ছিল পরিবারের বড় ছেলে এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তায় থাকতেন। তারা ওমরের এই মনমরা ভাব লক্ষ্য করেছিলেন এবং তাকে বারবার সাবধান করে দিয়েছিলেন যেন সে ভুলেও ওই নিষিদ্ধ দিঘির দিকে না যায়। কিন্তু ভালোবাসার জেদের কাছে সব যুক্তি সেদিন হার মেনেছিল। এক অমাবস্যার রাতে যখন চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঢাকা, গোটা গ্রাম যখন গভীর ঘুমে অচেতন, তখন ওমর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ল। তার মন জুড়ে ছিল কেবল কমলা আর তাকে ঘিরে থাকা হাজারো প্রশ্ন। সে কি একেবারের জন্য তার প্রিয় মানুষটির দেখা পাবে? সে কি জানতে পারবে তার মৃত্যুর পেছনের আসল রহস্য? এইসব চিন্তা করতে করতে সে এগিয়ে চলল সে অভিশপ্ত দিঘির দিকে। সে জানত সে ভয়ঙ্কর বিপদের দিকে পা বাড়াচ্ছে, কিন্তু তার মন তাকে বাধা দিল না। সে রাতে ওমরের সাথে ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছিল, এমন এক ঘটনা যা তার জীবনের রীতি টেনে দিয়েছিল। তার ভালোবাসা তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল। গ্রামের মানুষ যখন ঘুমিয়েছিল, তখন দিঘির পাড়ের অন্ধকারে ওমরের জন্য অপেক্ষা করছিল এক নির্মম পরিণতি, যা তার ভালোবাসার গল্পকে এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত করে দিয়েছিল। ওমর যেদিন রাতে ওই নিষিদ্ধ দিঘি আর কমলার বাড়ির সামনে গিয়েছিল, সেদিন তার সাথে ঠিক কী ঘটেছিল তা জীবন এক অমীমাংসিত রহস্য হয়ে থেকে গেছে। সেই রাতের অন্ধকারে ঠিক কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন সে হয়েছিল তার কোনো দিনও কারো জানা হয়নি, কারণ সেই রাতের পর ওমর আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন সকালে ওমরের মা বাবা দেখেন যে তার বিছানা খালি। প্রথমে তারা ভাবেন হয়তো খুব ভোরে সে কাজে বেরিয়ে গেছে, কিন্তু বেলা বাড়তে থাকলে এবং ওমরের কোনো খোঁজ না পাওয়ায় তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তারা ওমরের বন্ধুদের কাছে গ্রামের হাটে বাজারে খোঁজ নিতে শুরু করেন, কিন্তু কোথাও ওমরের কোনো সন্ধান পাওয়া যায় না। খবরটা ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ে। যারা জানত যে ওমর কমলাকে পছন্দ করত এবং তার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিল, তাদের মনে একটা অশুভ আশঙ্কা উকি দেয়। তাদের মনে হতে থাকে ওমর হয়তো তার আবেগের বশবর্তী হয়ে রাতের বেলায় অভিশপ্ত দিঘির দিকে গিয়েছিল। এই সন্দেহ থেকেই গ্রামের কয়েকজন সাহসী পুরুষ একত্রিত হয়। হাতে লাঠি, টর্চ আর হারিকেন নিয়ে তারা সে নিষিদ্ধ পুকুরের দিকে রওনা দেয়। তাদের বুকের ভেতরটা ভয়ে ধরফর করছিল, কিন্তু গ্রামের একটা ছেলের জন্য তাদের এই ঝুঁকিটা নিতেই হতো। দিঘির পাড়ে পৌঁছে যা দেখল, তাতে তাদের সবার চোখ কপালে উঠে গেল। ভয়ের একটা শীতল স্রোত তাদের শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। তারা দেখল দিঘির ঘাটের কাছে পানির ওপর উপুর হয়ে ভাসছে ওমরের নিথর দেহটা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল অন্য জায়গায়। ওমরের দেহে কোনো মাথা ছিল না, তার মস্তকবিহীন দেহটা পানিতে ফুলে আছে। আর রাতের অন্ধকারে শিয়ালদের দল হয়তো তার ছিন্ন মস্তকটা কোথাও নিয়ে গেছে। এই বিভৎস দৃশ্য দেখে সাহসী পুরুষদের দলটাও ভয়ে চিৎকার করে ওঠে। তাদের শরীর ভয়ে কাঁপতে শুরু করে। তারা বুঝতে পারে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। তারা দ্রুত গ্রামে ফিরে গিয়ে আরো লোকজন ডেকে আনে, অনেক সাহস সঞ্চয় করে। অনেক চেষ্টার পর ওমরের মস্তকবিহীন লাশটা পানি থেকে তোলা হয়। এই ঘটনা গোটা গ্রামে এক অভূতপূর্ব আতঙ্কের সৃষ্টি করে। কমলার মৃত্যু ভয়ঙ্কর ছিল, কিন্তু ওমরের এই পরিণতি ছিল আরো বেশি মর্মান্তিক ও লোমহর্ষক। অনেক খোঁজাখুঁজি করেও ওমরের মাথার কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সেই ছিন্ন দেহটাই দাফন কাফন করা হয়। সেদিন গ্রামের পঞ্চায়েত থেকে কঠোরভাবে নির্দেশ জারি করে দেওয়া হয়, আজ থেকে গ্রামের কোনো মানুষ, তা সে যত বড় সাহসী হোক না কেন, ভুলেও যেন ওই দিঘির দিকে, বিশেষ করে কমলার বাড়ির আশেপাশে না যায়। দিনেও না রাতেও না। ওই জায়গাটা চিরকালের জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে আর কোনোদিন কোনো মানুষ সাহস করে ওই দিঘির পাড়ে যায়নি। গ্রামের মানচিত্র থেকে জায়গাটা যেন মুছে ফেলা হয়েছে। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায়নি। আজও এত বছর পরেও গ্রামের বয়স্করা বলেন, অমাবস্যা পূর্ণিমার রাতে দূর থেকে নাকি কমলার সেই মিষ্টি কিন্তু গা ছমছমে কণ্ঠস্বর ভেসে আসে। কেউ কেউ নাকি আজও গভীর রাতে দিঘির পাড়ে এক ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখে। দূর থেকে কারো নজরে পড়লে সেই ছায়ামূর্তি তৎক্ষণাৎ অন্ধকারে মিলিয়ে যায়। ভয় সেই প্রত্যক্ষদর্শীও সেখান থেকে পালিয়ে বাঁচে। আর ওই নিষিদ্ধ বাড়ি আর দিঘির কাছে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সেটা এখন এক জীবন্ত কিংবদন্তি, এক মূর্তিমান আতঙ্ক। ওমরের সাথে সেই রাতে ঠিক কি হয়েছিল তা হয়তো কমলার ওই দিঘির কালো জল ছাড়া আর কেউই জানে না। সেই রহস্য আজও দিঘির অতল গভীরে চাপা পড়ে আছে,
কিন্তু যেমন চাপা পড়ে আছে ওমরের না পাওয়া ভালোবাসা আর তার মর্মান্তিক মৃত্যুর কারণ। ইমরান ভাই, এই ছিল আমার জানা একটা প্রচণ্ড লোমহর্ষক ঘটনা। এটা সততা কতটুকু আমি জানি না, তবে এই পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে প্রচুর ভয়ঙ্কর লেগেছে। আর আমাদের চারপাশে অসংখ্য এমন মানুষ লুকিয়ে আছে যারা বাহির থেকে দেখতে স্বাভাবিক হলেও ব্যক্তিগত জীবনে ভয়ঙ্কর কালো জাদুর সাথে জড়িয়ে থাকে। আর আমি যতটুকু জানি এসব মানুষদের মৃত্যু খুব ভয়ঙ্কর হয়ে থাকে। আশা করি আমার ইমেলটা সিলেক্ট হবে। আবার কোনো ঘটনা জানতে পারলে অবশ্যই লিখে পাঠাবো। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর প্রথম গায়ে কাটা দেওয়ার মতো ঘটনাটি। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। সবসময় চেষ্টা করা হয় আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার আনার জন্য। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ। বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব দ্বিতীয় ঘটনার দিকে। দ্বিতীয় ঘটনাটি আজকের ভিডিওর শেষ ঘটনা হবে। আর শেষ ভয়ের জন্য আমরা যে ইমেলটা সিলেক্ট করেছি সেটা আমাদেরকে পাঠিয়েছেন কাঁচপুর থেকে এক ভাই। ভাইয়ের নাম মোহাম্মদ শফিকুল। যে ঘটনাটি শফিকুল ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন সেটি তাদের এলাকার একটি ঘটনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শফিকুল ভাইয়ের ইমেলটি পড়া যাক। শফিকুল ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। মহান রবের অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ শফিকুল আর আমি কাঁচপুরে থাকি। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল আমাদের পাশে এলাকার একজনের সাথে। বলতে খুব ভালো লাগছে যে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আপনার কোনো ভিডিও বাদ পড়েনি যেটা আমি দেখিনি। যাই হোক ভাই, আমি বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটা আমি শুনেছিলাম আমাদের প্রতিবেশীর কাছ থেকে। সে প্রতিবেশীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই লোকের যার সাথে ঘটনাটা ঘটেছিল। ওই লোকের নাম ছিল মোহাম্মদ মনির হোসেন। তার বয়স যখন 21 কিংবা 22, তখন তার সাথে ভৌতিক এক লোমহর্ষক ঘটনা ঘটে। আমি ঠিক মনির হোসেনের দৃষ্টিকোণ থেকে বলবো, যেহেতু আমাদের প্রতিবেশী মনির হোসেনের কাছ থেকে এই ঘটনাটা শুনেছিলেন। বলছেন মোহাম্মদ মনির হোসেন, শুনুন তাহলে এক অভিশপ্ত জীবনের গল্প, যে জীবনটা ছিল ফুলের মতো সুন্দর করে সাজানো, কিন্তু ভাগ্যের পরিহাসে তা অভিশাপে পরিণত হলো। ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, 2022 সালের। গল্পের নায়ক মোহাম্মদ মনির হোসেন তখন সবেমাত্র কৈশোর পার করে যৌবনে পা রেখেছে। বয়স 20 বা 21-এর কোঠায় ঢাকার এক কোণে পুরনো দালানার ঘিঞ্জি গলির এক মহল্লায় তাদের বাস। ছোট্ট একটা ভাড়া করা টিনের চালার ঘর, যেখানে বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে আর গ্রীষ্মে চালটা তেতে ওঠা এক চুল্লি হয়ে যায়। এটুকুই ছিল মনিরের জগৎ। এই জগতে সে ছিল তার বাবা মায়ের একমাত্র অবলম্বন, তাদের চোখের মনি, তাদের ভবিষ্যতের একমাত্র বাতিঘর। মনিরের আর কোনো ভাই বোন ছিল না, তাই বাবা মায়ের সকল স্বপ্ন, সকল আশা তাকে ঘিরেই বোনা হয়েছিল। মনির ছেলেটা ছিল খুব মেধাবী, পড়াশোনায় তার দারুণ মন ছিল। ক্লাসের শিক্ষকেরা প্রায় তার বাবার কাছে এসে বলতেন, আপনার ছেলে একদিন অনেক বড় হবে, ওকে ভালো করে পড়াবেন। এই কথাগুলো শুনে মনিরের বাবার বুকটা গর্বে ফুলে উঠত। তিনি নিজে এক সামান্য বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। হাড় ভাঙা খাটুনি খেটে যা উপার্জন করতেন তা দিয়ে কোনো মতে সংসার চলত। কিন্তু ছেলের পড়াশোনার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন। তিনি চাইতেন তার ছেলে যেন তার মতো সারা জীবন অন্যের অধীনে খেটে না মরে। সে নিজের পায়ে দাঁড়াবে, সমাজে মাথা উঁচু করে বাঁচবে। কিন্তু মানুষের সব স্বপ্ন কি আর সত্যি হয়? দারিদ্র্য যে এক ভয়াল অভিশাপ, তা মনিরদের পরিবার হারে হারে টের পেতে শুরু করলো। মনিরের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ফ্যাক্টরির ধুলোবালি আর অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে করতে তার ফুসফুসে এক জটিল রোগ বাসা বেঁধেছিল। প্রথম হালকা কাশি আর শ্বাসকষ্টকে তিনি পাত্তা দেননি। ভেবেছিলেন সাধারণ ঠান্ডা জ্বর সেরে যাবে, কিন্তু দিন দিন তার অবস্থা খারাপ হতে লাগলো। ফ্যাক্টরির কাজ ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি। যে মানুষটা একদিন পুরো পরিবারের ভার নিজের কাঁধে বয়ে বেড়াতেন, তিনি আজ বিছানায় অসহায় এক বোঝা হয়ে গেলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটা অসুস্থ হয়ে পড়ায় তাদের সংসারে যেন অমাবস্যার অন্ধকার নেমে এলো। জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব বাবার চিকিৎসার পেছনে খরচ হতে লাগলো। কিন্তু সরকারি হাসপাতালের লম্বা লাইন আর বেসরকারি হাসপাতালের আকাশ ছোঁয়া বিলের সামনে তাদের সেই সামান্য সঞ্চয় খড়কুটোর মতো উড়ে গেল। দামি ওষুধের টাকা জোগাড় করা এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ালো। মাঝে মাঝে এমনও দিন যেত যেদিন মনিরের বাবার জন্য প্রয়োজনীয় ওষুধটাও কেনা সম্ভব হতো না। যন্ত্রণার কষ্টে তার বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত, আর সেই দৃশ্য দেখে মনিরের মায়ের বুকটা ফেটে যেত। এই কঠিন পরিস্থিতিতে মনিরের মা রহিমা বেগম আর ঘরে বসে থাকতে পারলেন না। তিনি আশপাশের বাসাবাড়িতে কাজ নিলেন। মানুষের এঁটো বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচার মতো কঠিন কাজ করে তিনি যা পেতেন তা দিয়ে কোনো মতে তাদের চুলোয় হাঁড়ি চড়ত। কিন্তু তাতেও কি সব হয়?
ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, আর তার উপর স্বামীর ক্রমবর্ধমান ওষুধের খরচ, সবকিছু মিলিয়ে এক দিশেহারা অবস্থা। এই সময় মনির আর তার পড়াশোনা চালিয়ে যেতে পারল না। বই খাতা তুলে রেখে তাকেও নামতে হলো জীবন যুদ্ধে। যে হাতে তার কলম ধরার কথা ছিল, সেই হাতে তাকে তুলে নিতে হলো কখনো রাজমিস্ত্রির জোগালের করণিক, কখনো বা বাজারের কুলি, আবার কখনো রিকশার প্যাডেল। যখন যে কাজে পেত তাই করত সে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে যখন বাড়ি ফিরত, তখন ক্লান্তিতে শরীর ভেঙে আসত, কিন্তু তার মুখে থাকতো এক চিলতে হাসি, কারণ সে জানত তার রোজগারের টাকায় আজ তার বাবার ওষুধ কেনা হবে, তার মা দুমুঠো ভাত খেতে পারবে। তাদের ছোট্ট ঘরটায় সুখ ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। মনির কাছ থেকে ফিরে যখন দেখত তার মা ক্লান্ত শরীরে তার জন্য অপেক্ষা করছে, তখন সব কষ্ট ভুলে যেত। মায়ের পাশে বসে বাবার কপালে হাত বুলিয়ে দিত। বাবা ক্ষীণ স্বরে বলতেন, আমার জন্য তোদের অনেক কষ্ট হচ্ছে, তাই না রে বাবা? মনির উত্তরে শুধু হাসতো, বলতো, না বাবা, কোনো কষ্ট নেই, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনির জানতো কিছুই ঠিক হওয়ার পথে নেই। দারিদ্র্যের এই করাল গ্রাস থেকে মুক্তির কোনো পথ সে দেখতে পাচ্ছিল না। প্রতিটা দিন ছিল এক নতুন সংগ্রাম, প্রতিটা রাত ছিল একরাশ অনিশ্চয়তা আর ভয় নিয়ে বেঁচে থাকা। সে শুধু আল্লাহকে ডাকত যেন তার বাবা সুস্থ হয়ে ওঠে, যেন এই দুঃস্বপ্নের রাত তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় তো তখনও শুরুই হয়নি। নিয়তি তার জন্য এক আরো ভয়াল, আরো লোমহর্ষক পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। যেটুকু আশার ভরসা নিয়ে মনির আর তার মা প্রতিদিনের সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, নিয়তির এক নিষ্ঠুর আঘাতে সেটাও একদিন চুরমার হয়ে গেল। সেই দিনটা ছিল এক বিষণ্ণ বর্ষার দিন। সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা, যেন প্রকৃতি ও মনিরের পরিবারের আসন্ন শোকের জন্য নিজেকে প্রস্তুত করছিল। টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দটা অন্যদিন ভালো লাগলেও সেদিন যেন এক অশুভ সুরের মতো বাজছিল। মনিরের বাবা আব্দুল করিম সাহেব বেশ কয়েকদিন ধরেই খুব বেশি অসুস্থ ছিলেন। তার শ্বাসকষ্টটা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল। প্রতিটা নিঃশ্বাসের জন্য তাকে এমনভাবে লড়াই করতে হচ্ছিল যেন কেউ তার গলা টিপে ধরেছে। ডাক্তার বলেছিলেন তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। ফুসফুসের অবস্থা খুব খারাপ, কিন্তু হাসপাতালের খরচ জোগানোর মতো সামর্থ্য তাদের ছিল না। ধার দেনা করার মতো আর কোনো জায়গা বাকি ছিল না। এলাকার সবাই তাদের মতোই দিনে এনে দিন খায়, কার কাছে আর হাত পাতবে। মনির আর তার মা সারা রাত জেগে বাবার সেবা করছিল। মনির ভেজা কাপড় দিয়ে বাবার কপাল মুছিয়ে দিচ্ছিল, আর তার মা গরম পানি করে দিচ্ছিলেন যেন বাবার শ্বাস নিতে একটু সুবিধা হয়। আব্দুল করিম সাহেব যন্ত্রণায় ছটফট করতে করতে অস্পষ্ট স্বরে শুধু বলছিলেন, আমার আর ভালো লাগে না রে মনির, আমাকে মাফ করে দিস, তোদের জন্য কিছুই করতে পারলাম না। মনির বাবার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু বাবার সামনে সে কাঁদতে পারছিল না। সে শুধু বলছিল, বাবা এমন কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, আমি কালকে তোমাকে বড় হাসপাতালে নিয়ে যাব। কিন্তু সেই কাল আর আসেনি। ভোরের দিকে যখন বৃষ্টির শব্দটা একটু কমে এসেছিল, তখন আব্দুল করিম সাহেবের শ্বাসকষ্ট হঠাৎ করেই থেমে গেল। তার ছটফটানি বন্ধ হয়ে গেল, শরীরটা নিথর স্থির হয়ে গেল। মনির প্রথমে ভেবেছিল বাবা হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। সে আলতো করে ডাকলো, বাবা, ও বাবা। কোনো সাড়া নেই। সে বাবার নাকে হাত দিয়ে দেখলো কোনো নিঃশ্বাসের উষ্ণতা নেই। মুখের উপর কান পাতল, কোনো হৃদস্পন্দন নেই। তখনই মনিরের পৃথিবীটা যেন দুলে উঠল। সে চিৎকার করে উঠল, মা, মা দেখো, বাবা কথা বলছে না। রহিমা বেগম ছুটে এসে স্বামীর নিথর দেহ দেখে পাথর হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, শুধু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে তাদের ছোট্ট ঘরটা এক কান্নার রোল আর আর্তনাদে ভারী হয়ে উঠল। যে মানুষটা একদিন স্বপ্ন দেখেছিল তার ছেলে বড় হবে, যে মানুষটা ছিল এই ছোট্ট পরিবারের ছাদ, সে আজ সবাইকে ছেড়ে চলে গেল। অভাব আর চিকিৎসার অভাবে একটা জলজান্ত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল। খবর পেয়ে পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যে শোক মনির আর তার মায়ের বুকে চেপে বসেছিল তা কোনো সান্ত্বনার ভাষায় হালকা হওয়ার মতো নয়। বাবার কথা বারবার মনে পড়ছিল মনিরের। মনে পড়ছিল বাবা কিভাবে বিস্কুট ফ্যাক্টরি থেকে ফেরার সময় তার জন্য প্যাকেটে করে ভাঙা বিস্কুট নিয়ে আসতেন। সেই বিস্কুটের স্বাদ যেন এখনো তার মুখে লেগে আছে। বাবা অসুস্থ হওয়ার পর থেকেই মনিরের পড়াশোনাটা ছুটে গিয়েছিল। সে বাবাকে কথা দিয়েছিল সে আবার পড়বে, অনেক বড় হবে। কিন্তু আজ বাবাই নেই, কার জন্য সে বড় হবে? সমাজের আর 10টা নিয়মের মতোই আব্দুল করিম সাহেবের দাফন কাফনের ব্যবস্থা করতে হলো। প্রতিবেশীদের সাহায্যে কোনো মতে সব সম্পন্ন হলো। যখন বাবার নিথর দেহটা কবরে নামানো হচ্ছিল, তখন মনিরের মনে হচ্ছিল সে শুধু তার বাবাকে নয়, নিজের জীবনের সব স্বপ্ন, সব আশাকে মাটি চাপা দিচ্ছে। চারপাশের পৃথিবীটা তার কাছে অর্থহীন, রংহীন মনে হচ্ছিল।
বাবার মৃত্যুর পর তাদের ছোট্ট সংসারটা যেন আরো বেশি শূন্য আর অসহায় হয়ে গেল। ঘরের কোনায় বাবার ব্যবহৃত পুরনো পাঞ্জাবিটা ঝোলানো ছিল। সেদিকে তাকালেই মনিরের বুকটা হাহাকার করে উঠত। রহিমা বেগম প্রায় স্বামীর কথা মনে করে নীরবে কাঁদতেন। স্বামী হারানোর শোক আর ভবিষ্যতের ভয়ঙ্কর অনিশ্চয়তা তাকে মানসিকভাবে একেবারে ভেঙে দিয়েছিল। মনির বুঝতে পারছিল এখন আর ভেঙে পড়লে চলবে না। এখন তাকেই তার মায়ের অবলম্বন হতে হবে, তাকে এই সংসারের হাল ধরতে হবে। কিন্তু কিভাবে? 20-21 বছরের একটা ছেলে, যার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, সেই নিষ্ঠুর শহরে কিভাবে টিকে থাকবে? কিভাবে মায়ের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবে? এই প্রশ্নগুলো প্রতি মুহূর্ত তাকে কুরে কুরে খাচ্ছিল। নিয়তির এই পরিহাসে বাবার মৃত্যুর মধ্য দিয়ে মনিরের জীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। কিন্তু শুরু হলো এক আরো কঠিন, আরো নিঃসঙ্গ এক সংগ্রামের। সে জানত না এই সংগ্রাম তাকে এমন এক পথে নিয়ে যাবে যেখান থেকে ফেরার কোনো উপায় থাকবে না, যেখানে অপেক্ষা করছে এক অচেনা অজানা ভয়ঙ্কর জগৎ। বাবার মৃত্যুর পর শোকের কালো ছায়াটা মনিরদের ছোট্ট ঘরটাকে গ্রাস করে ফেলল। প্রথম কয়েকটা দিন কিভাবে কেটেছিল মনিরের ঠিক মনে নেই। সবকিছু কেমন যেন ঘোরের মধ্যে চলছিল। মায়ের সারাদিনের নিঃশব্দ কান্না আর নিজের বুকের ভেতরের শূন্যতা, এই ছিল তাদের সঙ্গী। যে বাবা ছিলেন বটবৃক্ষের মতো ছায়া, সেই ছায়া সরে যাওয়ায় তারা যেন খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো, যেখানে মাথার উপর গনগনে সূর্য আর পায়ের নিচে উত্তপ্ত বালি। চারদিকে শুধুই হাহাকার আর অনিশ্চয়তা। শোককে পাথর চাপা দিয়ে মনিরকে আবার নামতে হলো জীবন যুদ্ধে। এখন সেই পরিবারের একমাত্র পুরুষ, একমাত্র ভরসা। তার কাঁধের ওপর এখন শুধু নিজের নয়, তার বিধবা মায়ের দায়িত্ব। 20-21 বছরের একটা ছেলের জন্য এই ভার ছিল পাহাড়ের চেয়েও ভারী। সে সকাল হলেই কাজের খোঁজে বেরিয়ে পড়ত। শহরের অলিগলিতে ঘুরে বেড়াতো। যেখানেই কোনো কাজের সন্ধান পেত সেখানে ছুটে যেত। কখনো কোনো নির্মাণাধীন ভবনে ইট সিমেন্টের ধুলোয় মাখামাখি হয়ে দিন কাটাতো। কখনো বাজারের আড়তে বস্তা টানত, আবার কখনো কোনো দোকানে সামান্য বেতনে 5-4 মাস খাটত। কোনো কাজকেই সে ছোট করে দেখত না। তার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক টাকা রোজগার করতে হবে। কিন্তু কাজ পাওয়াটা সহজ ছিল না। অনভিজ্ঞ অল্প বয়সী একটা ছেলেকে কেউ সহজে বড় কোনো কাজ দিতে চাইতো না। যা কাজ জুটত তাতে মজুরিও ছিল যৎ সামান্য। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর যে কটা টাকা হাতে আসতো তা দিয়ে ঘর ভাড়া আর চাল ডাল কিনতেই সব শেষ হয়ে যেত। এমন অনেক দিন গেছে যেদিন মনির শুধু পানি খেয়ে দিন কাটিয়ে দিয়েছে, আর রাতের বেলা মায়ের জন্য সামান্য কিছু খাবার নিয়ে বাড়ি ফিরেছে। মা যখন জিজ্ঞাসা করতো তুই খেয়েছিস, সে মিথ্যে করে বলতো হ্যাঁ মা, আমি বাইরেই খেয়ে নিয়েছি। সে চাইতো না তার মা তার কষ্টটা বুঝতে পারুক। স্বামী হারিয়ে রহিমা বেগম এমনিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সারাক্ষণ কেমন যেন উদাস হয়ে বসে থাকতেন। দেয়ালে টাঙানো স্বামীর বিবর্ণ ছবিটার দিকে তাকিয়ে থাকতেন। ছেলের এই একা লড়াই, এই অমানসিক পরিশ্রম তার হৃদয়কে নাড়া দিল। তিনি বুঝতে পারলেন এভাবে বসে থাকলে চলবে না। ছেলের কাঁধ থেকে কিছুটা ভার তাকেও নিতে হবে। তিনি আবার আশপাশের বাসা বাড়িতে কাজের কথা বললেন। যে কটা বাড়িতে কাজ করতেন তার সাথে আরো 2টো নতুন বাড়িতে কাজ নিলেন। শুরু হলো মা ছেলের যৌথ সংগ্রাম। মনির সারাদিন বাইরে খাটত আর রহিমা বেগম মানুষের বাড়িতে কাজ করে সন্ধ্যায় ফিরতেন। মা ছেলের দুজনের রোজগারে তাদের অভাব হয়তো পুরোপুরি কাটেনি, কিন্তু কোনো মতে দিন চলে যাচ্ছিল। ঘর ভাড়াটা সময় মতো দেয়া যাচ্ছিল, আর অন্তত 3 বেলা না হোক 2 বেলা ডাল ভাত জুটছিল। রাতে যখন মা ছেলে খেতে বসত তখন সারাদিনের ক্লান্তি ভুলে একে অপরের মুখের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করত। এইটুকুই ছিল তাদের সম্বল, এইটুকুই ছিল তাদের বেঁচে থাকার প্রেরণা। কিন্তু এই সংগ্রাম তাদের জীবন থেকে সব আনন্দ, সব স্বাভাবিকতা কেড়ে নিয়েছিল। মনিরের বয়সী অন্য ছেলেরা যখন কলেজে যেত, বন্ধুদের সাথে আড্ডা দিত, ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখত, মনির তখন ঘামে ভেজা শরীরে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতো। তার কোনো বন্ধু ছিল না, ছিল না কোনো বিনোদন। কাজ আর বাড়ি, এই ছিল তার পৃথিবী। মাঝে মাঝে রাতে ঘুমের ঘোরে সে স্বপ্ন দেখত সে আবার কলেজে যাচ্ছে, ক্লাসরুমে বসে লেকচার শুনছে, কিন্তু ঘুম ভাঙতেই দেখত সে শুয়ে আছে তাদের সেই পুরনো স্যাঁতস্যাঁতে ঘরটার একটা ছেঁড়া কাঁথার ওপর। স্বপ্নভঙ্গের কষ্টটা তার বুকটাকে দুমড়ে মুচড়ে দিত। মনির তার বাবাকে খুব ভালোবাসত। বাবার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করত। তার মনে হতো সে যদি আরো বেশি টাকা রোজগার করতে পারত তাহলে হয়তো বাবাকে ভালো চিকিৎসা করাতে পারত, বাবাকে হয়তো বাঁচানো যেত। এই অপরাধ বোধ তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াতো। সে তার মায়ের দিকে তাকালে আরো বেশি কষ্ট পেত। যে মানুষটা একদিন এই সংসারের রানী ছিল, আজ তাকে অন্যের বাড়িতে কাজ করতে হচ্ছে। এই সব কিছু দেখে মনিরের ভেতরের যন্ত্রণাটা আরো বেড়ে যেত। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যেভাবে হোক সেই দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি আনবে। সে তার মাকে আর কষ্ট পেতে দেবে না। সে একটা ভালো কাজ জোগাড় করবে, মায়ের জন্য একটা সুন্দর জীবনের ব্যবস্থা করবে। এই স্বপ্নটাকে সে তার অনুপ্রেরণা হিসেবে আঁকড়ে ধরেছিল। কিন্তু মনির জানত না তার এই স্বপ্ন পূরণের পথটা
কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সে জানত না ভাগ্য তাকে এমন এক পরীক্ষার মুখে ফেলতে চলেছে যা তার কল্পনাকেও হার মানাবে। দারিদ্র্যের অন্ধকার থেকে মুক্তি পেতে গিয়ে সে এমন এক অতল গহ্বরে পা রাখতে চলেছিল যেখানে আলো তো নেই, বরং আছে জমাট বাঁধা অন্ধকার আর এক লোমহর্ষক বিভীষিকা। তার জীবনের তৃতীয় অধ্যায় হয়তো ছিল সংগ্রামের, কিন্তু চতুর্থ অধ্যায় অপেক্ষা করছিল এক অচেনা ভয় নিয়ে। মা ছেলের অক্লান্ত পরিশ্রমে তাদের জীবন সংগ্রামের চাকাটা কোনো মতে গড়িয়ে চলছিল, কিন্তু নিয়তির খেলা বোঝা বড় দায়। যেটুকু স্থিরতা তারা অর্জন করেছিল সেটাও যেন দীর্ঘস্থায়ী হলো না। মানুষের বাড়িতে অতিরিক্ত পরিশ্রম আর স্বামী হারানোর মানসিক ধকল রহিমা বেগমের শরীর আর নিতে পারছিল না। তিনি প্রায় অসুস্থ হয়ে পড়তে লাগলেন। এক মাস হয়তো একটু ভালো থাকেন, তো পরের মাসে বিছানায় পড়ে যান। সামান্য জ্বর, কাশি আর শরীর ব্যথা লেগেই থাকত। মায়ের অসুস্থতা মনিরকে মানসিকভাবে একদম ভেঙে দিত। তার জীবনে মা ছাড়া আর কেউই ছিল না। বাবাকে সে আগেই হারিয়েছে, এখন কোনো মতেই তার মাকে হারাতে চায় না। এই ভয়টা তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াত। মায়ের অসুস্থতার সময় সে কাজেও ঠিকমতো মন দিতে পারত না। সারাক্ষণ চিন্তা হতো মা একা বাড়িতে কেমন আছে, কিছু খেলো কিনা, ওষুধটা সময় মতো খেয়েছে কিনা। কাজের ফাঁকে সুযোগ পেলে সে দৌড়ে বাড়ি এসে মাকে এক নজর দেখে যেত। মায়ের চিকিৎসার জন্য তাদের জমানো সামান্য টাকা পয়সাও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। ডাক্তারের ফি, ওষুধের খরচ মেটাতে গিয়ে তাদের আবার সেই আগের অভাবের চক্রে পড়তে হচ্ছিল। মনির তার নিজের খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। সে ভাবত তার ভাগের খাবারটা বাঁচিয়ে যদি মায়ের জন্য একটা ফল বা একটু ভালো কিছু কেনা যায়। মায়ের শীর্ণ ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার বুকটা ফেটে যেত। সে আল্লাহর কাছে দিনরাত প্রার্থনা করত, হে আল্লাহ, আমার সবটুকু আয়ু আমার মাকে দিয়ে দাও, আমার মাকে তুমি সুস্থ করে দাও, আমি আর কাউকে হারাতে চাই না। এই ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যেই একদিন এক আশার আলো দেখা গেল। মনির সেদিন বাজার থেকে ফিরছিল, তখন সে শুনতে পেল যে তাদের এলাকার মোড়ের ছোট মুদি দোকানটা খালি হয়েছে। আগের দোকানদার ব্যবসা লাটে ওঠায় দোকান ছেড়ে দিয়ে গ্রামে ফিরে গেছে। দোকানটার অবস্থান বেশ ভালো, এলাকার একমাত্র মুদি দোকান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল দোকানটার অ্যাডভান্স আর মাসিক ভাড়া দুটোই অবিশ্বাস্য রকম কম। এতটাই কম যে মনিরের মতো একজন দিনমজুরের কাছেও সেটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। এই খবরটা শোনার পর থেকেই মনিরের মাথায় একটা চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো। সে যদি এই দোকানটা ভাড়া নিতে পারে তাহলে হয়তো তাদের ভাগ্যটা বদলে যাবে। অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজের একটা ছোট ব্যবসা থাকলে আয় রোজগার একটু বাড়তে পারে। তাছাড়া দোকানে বসলে মায়েরও দেখাশোনা করা সহজ হবে, সারাদিন চোখের সামনে থাকবে। এই সুযোগটা মনির কোনোভাবেই হাতছাড়া করতে চাইছিল না। তার মনে হচ্ছিল যেন আল্লাহই তাদের জন্য এই পথটা খুলে দিয়েছেন। রাতে বাড়ি ফিরে সে খুব উত্তেজনার সাথে তার মাকে দোকানের কথাটা বলল। মা, জানো, আমাদের মোড়ের দোকানটা খালি হয়েছে, ভাড়াও খুব কম। আমরা যদি দোকানটা নিয়ে একটা মুদি ব্যবসা শুরু করি কেমন হয়? তাহলে তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না, আমরা দুজন মিলে সব সামলে নেব। রহিমা বেগম প্রথমে একটু দ্বিধায় ছিলেন। ব্যবসা করার মতো পুঁজি তাদের কোথায়? তাছাড়া ব্যবসা চালানো তো সহজ কথা নয়। কিন্তু ছেলের চোখে তিনি যে আশার আলো দেখতে পেলেন তা তিনি নিভিয়ে দিতে পারলেন না। তিনি দেখলেন এই চিন্তাটা মনিরকে কতটা প্রফুল্ল করেছে। হয়তো এটাই তাদের ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ। তিনি নিজেও মানুষের বাড়িতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। নিজের একটা দোকান হলে হয়তো একটু স্বস্তি মিলবে। অনেক ভেবেচিন্তে মা ছেলে মিলে সিদ্ধান্ত নিল তারা তাদের জমানো শেষ সম্বলটুকু দিয়ে ওই দোকানটা ভাড়া নেবে। বাবার চিকিৎসার পর যা কিছু সামান্য টাকা বেঁচেছিল আর রহিমা বেগমের জমানো কিছু টাকা, সব মিলিয়ে যে পুঁজিটুকু দাঁড়াবে তাই দিয়েই তারা শুরু করবে। ঝুঁকি আছে, কিন্তু এই ঝুঁকিটা তাদের নিতেই হবে। দারিদ্র্যের এই চক্র থেকে বেরোনোর জন্য এটা ছাড়া আর কোনো পথ তাদের সামনে খোলা ছিল না। মনির আর তার মা দুজনে এক নতুন স্বপ্নে বিভোর হয়ে গেল। তারা কল্পনা করতে শুরু করলো তাদের নিজেদের একটা দোকান হবে। মনির দোকানের কাউন্টারে বসবে, খদ্দের সামলাবে। তাদের আর টাকার জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই স্বপ্নটা তাদের দুজনের চোখেই এক নতুন দিগন্ত নিয়ে এলো। কিন্তু তারা জানতো না যেটাকে তারা আশার আলো ভাবছে সেটাই আসলে এক ভয়ঙ্কর ফাঁদ। যে দোকানকে ঘিরে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে সেই দোকানের দেয়ালে দেয়ালে লুকিয়ে আছে এক অন্ধকার অভিশাপ। তারা জানতো না কম ভাড়ার আড়ালে লুকিয়ে থাকা কারণটা কতটা ভয়াবহ। স্বপ্নের মতোই সুযোগই যে তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে সেই বিষয়ে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ। নিয়তি তাদের দিকে তাকিয়ে হয়তো তখন করুর হাসি হাসছিল। সিদ্ধান্ত যখন চূড়ান্ত, মনির আর এক মুহূর্ত দেরি করল না। পরদিন সকালে সে দোকানের মালিকের সাথে দেখা করতে গেল। মালিক 50 ঊর্ধ্ব এক ভদ্রলোক, নাম আনোয়ার সাহেব। তিনি মনিরের সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। মনিরের সততা আর তার মায়ের প্রতি দায়িত্ববোধ দেখে তিনি বেশ প্রভাবিত হলেন। ভাড়ার পরিমাণ এতটাই কম ছিল যে মনির বারবার তাকে জিজ্ঞাসা করছিল, চাচা, সত্যিই কি এত কম ভাড়ায় আপনি দোকানটা দেবেন? আনোয়ার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, হ্যাঁ বাবা, দেব। দোকানটা বহুদিন ধরে খালি পড়ে আছে,
তুমি যদি চালাতে পারো তাহলে আমারও 2টো টাকা আসে আর তোমাদেরও একটা ব্যবস্থা হয়। অ্যাডভান্সের টাকাটা দেওয়ার পর আনোয়ার সাহেব চাবিটা মনিরের হাতে তুলে দিলেন। চাবিটা হাতে পেয়ে মনিরের মনে হলো সে যেন স্বর্গের চাবি হাতে পেয়েছে, তার জীবনের নতুন অধ্যায়ের চাবি। সে দৌড়ে বাড়ি ফিরে মাকে খবরটা দিল। রহিমা বেগমের চোখেও আনন্দের অশ্রু চিকচিক করে উঠল। মা ছেলে মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, কিন্তু এই আনন্দের মধ্যেই কোথায় যেন একটা কাটা খচখচ করছিল। দোকানটা নিয়ে চূড়ান্ত কথা বলার সময়ই মনির এলাকার 2-1জনের কাছে দোকানটা সম্পর্কে কিছু অদ্ভুত কথা শুনেছিল। চায়ের দোকানে বসে থাকা কিছু বয়স্ক লোক বলাবলি করছিল, আরে ওই দোকানে আবার নতুন শিকারী এসেছে, দেখি এবার কদিন থেকে। কথাটা শুনে মনির প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু চাবি হাতে পাওয়ার পর যখন সে প্রতিবেশীদের জানাচ্ছিল যে সে দোকানটা ভাড়া নিয়েছে, তখন অনেকের প্রতিক্রিয়া ছিল বেশ রহস্যময়। কেউ অবাক হয়ে তার দিকে তাকাচ্ছিল, কেউ বা করুণার চোখে দেখছিল। তার সবচেয়ে কাছের প্রতিবেশী 50 বছর বয়সী রহিম চাচা তাকে একান্তে ডেকে নিয়ে বললেন, মনির বাবা, তুমি কি সবকিছু জেনে শুনেই এই দোকানটা নিয়েছো? মনিরের অবাক ভাব দেখে তিনি নিজেই বলতে শুরু করলেন, শোনো বাবা, এই দোকানটা ভালো না, এটা একটা অভিশপ্ত জায়গা। গত 5 বছরে এই দোকানে যেই ভাড়াটে হিসেবে এসেছে সেই 2-1 মাসের বেশি টিকতে পারেনি, সবাই বাধ্য হয়ে দোকান ছেড়ে পালিয়েছে। মনির অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন চাচা, কি হয়েছে? রহিম চাচা গলা নামিয়ে বললেন, যারা দোকান নিয়েছিল তাদের সবারই ব্যবসায় ভয়ঙ্কর লোকসান হয়েছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো তারা সবাই দোকানের মধ্যে অস্বাভাবিক কিছুর উপস্থিতি অনুভব করত। কেউ বলতো রাতের বেলা দোকানের ভেতর থেকে গুঙ্গানির শব্দ আসে, কেউ বলতো সাজিয়ে রাখা মালামাল সকালে এসে দেখতো সব উলটপালট হয়ে পড়ে আছে। একজন তো অজ্ঞান হয়ে গিয়েছিল, সে বলেছিল সে নাকি দেখেছিল দোকানের ভেতরে একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। এরপর থেকে ভয় আর কেউ এই দোকান মারাতে চায় না। তো আনোয়ার সাহেব পানির দরে দোকানটা ভাড়া দিচ্ছে, সে নিজেও জানে এই দোকানে কোনো ভালো ভাড়াটে টিকবে না। এই কথাগুলো শুনে মনিরের বুকের ভেতরটা মুহূর্তের মধ্যে ছ্যাদ করে উঠল। একটা অজানা ভয় তার শির দ্বারা বেয়ে নেমে গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। সে ভাবল এসব হয়তো মানুষের বানানো গল্প। আগের ভাড়াটেদের হয়তো ব্যবসায় লোকসান হয়েছিল, তাই তারা এসব ভৌতিক গল্প বানিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। আর সে একজন গরিব অসহায় মানুষ, তার জীবনে দারিদ্র্যের চেয়ে বড় ভূত আর কি হতে পারে? যে ছেলে তার বাবাকে বিনা চিকিৎসায় মরতে দেখেছে, যে তার মাকে মানুষের বাড়িতে কাজ করতে দেখেছে, তার কাছে জিন ভূতের ভয় নিতান্তই তুচ্ছ। জীবনের অসহায়ত্বের সামনে এই অলৌকিক ভয় তার কাছে কোনো পাত্তা পেল না। সে রহিম চাচাকে একটা শুকনো হাসি দিয়ে বলল, চাচা, আপনারা দোয়া করবেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার এসব ভূত প্রেতে বিশ্বাস নেই। আমার একমাত্র ভয় আল্লাহকে, আর দ্বিতীয় ভয় হলো আমার মাকে আবার কষ্ট দেয়া। মনির মনকে শক্ত করলো। সে সিদ্ধান্ত নিল সব বাজে কথায় সে কোনো কান দেবে না। সে তার লক্ষ্যে স্থির থাকবে। সে তার মাকে বোঝালো, মা, মানুষ তো কত কথাই বলে, তুমি এসবে কান দিও না তো। আমরা আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করব, দেখবে কিচ্ছু হবে না। রহিমা বেগম ছেলের কথায় ভরসা পেলেন, কিন্তু তার মনের ভেতর একটা চাপা আতঙ্ক থেকেই গেল। পরদিন মা ছেলে মিলে দোকানটা পরিষ্কার করতে গেল। দোকানটা দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে একটা স্যাঁতস্যাঁতে ভাবসা গন্ধ। দেয়ালে মাকড়সার জাল, মেঝেতে ধুলোর আস্তরণ। সবকিছু পরিষ্কার করে চুনকাম করিয়ে তারা দোকানটাকে একটা নতুন রূপ দিল। মহাজনের কাছ থেকে বাকিতে কিছু চাল, ডাল, তেল, নুন আর প্রয়োজনীয় কিছু মুদি মালপত্র তুলে দোকানে সাজিয়ে ফেলল। দোকানের শাটার তোলার আগে মনির বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করল। সে জানতো না এই শাটার তোলার মাধ্যমে সে শুধু একটা ব্যবসায়ী সূচনা করছে না, বরং খুলে দিচ্ছে এক নরকের দরজা। সে জানতো না যে অভিশাপকে সে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে, সে অভিশাপ এক ভয়ঙ্কর রূপ নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে দেয়ালে সে নতুন করে চুনকাম করেছে, সেই দেয়ালের প্রতিটি ইটে মিশে আছে এক অশুভ সত্তার দীর্ঘশ্বাস। মনিরের সরল মন ভাবতেও পারেনি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা শুরু হতে চলেছে এই দোকানের চৌকাঠ পেরিয়েই। আল্লাহর নাম নিয়ে মনির তার স্বপ্নের মুদি দোকানের যাত্রা শুরু করলো। দোকানের নাম দিল মনির স্টোর। প্রথম দিনটা বেশ উত্তেজনার মধ্যেই কাটলো। মা রহিমা বেগম সকালে এসে দোকানে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে গেলেন। মনির দোকানের সামনে একটা ছোট মিলাদের আয়োজন করলো। এলাকার 2-4 জন লোক এলো, মিষ্টি মুখ করে গেল। সবাই মনিরের জন্য দোয়া করলো, যদিও তাদের চোখের কোণে সেই রহস্যময় করুণার ছাপটা লেগেই ছিল। প্রথম 3-4 দিন বেশ ভালোভাবেই কেটে গেল। ধীরে ধীরে এলাকার মানুষজন মনিরের দোকান থেকে কেনাকাটা শুরু করলো। মনিরের ব্যবহার ছিল অমায়িক, আর সে ওজনেও কখনো কম দিত না। তাই অল্প দিনই সে খদ্দেরদের মন জয় করে নিতে শুরু করলো। দোকানে হয়তো সারাদিন বিশাল ভিড় জমতো না, কিন্তু টুকটাক বিক্রিবাট্টা যা হচ্ছিল তাতে মনির বেশ খুশি ছিল। দিনের শেষে যা লাভ থাকতো তা দিয়ে তাদের মা ছেলের সংসারটা আগের চেয়ে একটু ভালোভাবে চলে যাচ্ছিল। সবচেয়ে বড় স্বস্তি ছিল তার মাকে আর মানুষের বাড়িতে কাজ করতে যেতে হচ্ছিল না। রহিমা বেগম দিনের বেলা দোকানে এসে ছেলের সাথে বসতেন,
তাকে সাহায্য করতেন, আবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতেন। মনির সকাল থেকে রাত পর্যন্ত দোকানেই থাকত। দিনের বেলা খদ্দেরদের আনাগোনায় সময় কেটে যেত, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই দোকানটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যেত। চারপাশের কোলাহল থেমে গেলে দোকানের ভেতরের নিস্তব্ধতা বড্ড বেশি প্রকট হয়ে উঠত। মনিরের মা তাকে বারবার করে বলে দিয়েছিলেন, বাবা রাত বেশি করবে না, সন্ধ্যা ঘনিয়ে এলেই দোকান বন্ধ করে বাড়ি চলে আসবে। তিনি মুখে কিছু না বললেও এলাকার লোকদের কথাগুলো তার মনে ভয় ধরিয়ে দিয়েছিল। মনির মায়ের কথা ফেলতে পারত না, তাই সে প্রতিদিন মাগরিবের আজানের পরপরই হিসাবপত্র গুছিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিত এবং এশার আজানের আগেই বাড়ি ফিরে যেত। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। এই 10 দিনে অস্বাভাবিক কিছুই ঘটেনি। মনিরও ধীরে ধীরে লোকদের বলা সেসব ভৌতিক গল্প ভুলতে শুরু করেছিল। সে মনে মনে ভাবত, সবই মানুষের মনের ভুল আর বানানো কথা। সে নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাতো যে এত কম ভাড়ায় সে এমন একটা ভালো জায়গায় দোকান পেয়েছে। কিন্তু বিপত্তি শুরু হলো 10ম দিন পার হওয়ার পর। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর দোকানে বেশ ভালোই বিক্রি হয়েছিল। মনির খুব খুশি ছিল। সে ভাবল এই সুযোগে দোকানের জন্য আরও কিছু নতুন মালপত্র কিনে আনবে। বিকেলে সে পাইকারি বাজার থেকে বেশ কিছু নতুন সদাই কিনে আনলো। চালের বস্তা, তেলের টিন, বিভিন্ন রকমের মশলার প্যাকেট, সব মিলিয়ে অনেক মাল। এই নতুন মালগুলো দোকানের তাকগুলোতে সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে মনির বেশ কিছুটা সময় লেগে গেল। সে কাজে এতটাই মগ্ন ছিল যে সময়ের দিকে তার কোনো খেয়ালই ছিল না। সাধারণত সে 7টা সাড়ে 7টার মধ্যে দোকান বন্ধ করে দেয়, কিন্তু সেদিন কাজ শেষ করতে করতে প্রায় 10টা বেজে গেল। যখন তার হুঁশ ফিরল তখন সে দেখল বাইরে ঘটঘটে অন্ধকার আর রাস্তাঘাট একদম শুনশান। হঠাৎ মায়ের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। নিশ্চয়ই এতক্ষণে অনেক চিন্তা শুরু করে দিয়েছে। সে তাড়াতাড়ি কাজ শেষ করে দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। ক্যাশ বাক্সের টাকা পয়সা ব্যাগে ভরলো, দোকানের ভেতরের আবর্জনাগুলো এক জায়গায় জড়ো করলো, আর সবশেষে লাইট বন্ধ করে শাটার নামানোর জন্য এগিয়ে গেল। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু এই রাতটা যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সূচনা হতে চলেছে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। সে তখনও জানত না এই 10 দিনের শান্ত পরিবেশ ছিল আসলে ঝড়ের আগের পূর্বাভাস। যে অশুভ শক্তি এই দোকানে ঘাঁটি গেড়ে আছে, সে এতদিন শুধু অপেক্ষা করছিল, নতুন শিকারকে একটু ধাতস্থ হওয়ার সুযোগ দিচ্ছিল। আর আজ রাতে এই নির্জন মুহূর্তে সেই শক্তি তার আসল রূপ প্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছিল। মনিরের জীবনের শান্ত অধ্যায়ের এখানেই সমাপ্তি ঘটছিল, আর শুরু হচ্ছিল এক লোমহর্ষক বিভীষিকাময় অভিজ্ঞতার, যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। দোকানের সেই শান্ত সৌম্য পরিবেশটা ধীরে ধীরে এক অশুভ আবরণে ঢেকে যাচ্ছিল, যা মনির তখন অনুভব করতে পারেনি। 10টা বেজে গেছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, রাস্তার নিয়ন আলো দোকানের শাটারের ফাঁক গলে ভেতরে এসে আবছা একটা পরিবেশ তৈরি করছে। মনির দ্রুত হাতে সবকিছু গোছগাছ করছিল। মায়ের চিন্তায় তার মনটা অস্থির হয়ে উঠেছিল। সে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ির দিকে ছুটতে চাইল। সবকিছু গুছিয়ে যখন সে ক্যাশ বাক্সটা বন্ধ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার মনে হলো দোকানের একদম ভেতরের কোণার দিক থেকে কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকলো, মনির। ডাকটা এতটাই স্পষ্ট আর কাছে ছিল যে মনির চমকে পেছনে তাকালো। সে ভাবলো হয়তো এত রাতে কোনো খদ্দের এসেছে, কিন্তু তাকিয়ে দেখলো দোকান একদম খালি। সে ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী নেই। সে একটু অবাক হলো, ভাবলো হয়তো সারাদিনের পরিশ্রমে তার কানের ভুল। সে আবার নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলো। টাকা পয়সা ব্যাগে ভরে সে উঠে দাঁড়ালো দোকানের বাতি নেভানোর জন্য। ঠিক তখনই আবার সেই ডাকটা শোনা গেল, মনির। এবার ডাকটা আরো স্পষ্ট, আরো শীতল, যেন কেউ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল। মনিরের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে দোকানের প্রতিটি কোনায় ভালো করে তাকালো, চালের বস্তার আড়ালে, কাউন্টারের নিচে, সব জায়গায়, কিন্তু না, কোথাও কেউ নেই। সে দোকানের বাইরেও কি দিল। রাস্তাঘাট জনশূন্য, 2-1টা কুকুর ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। এলাকার লোকেরা যেই দোকান নিয়ে নানা কথা বলতো, সেই কথাগুলো হঠাৎ করে তার মনে পড়তে শুরু করলো। সন্ধ্যার পর এই দোকানের আশপাশে কেউ ঘেঁষত না। মনির এতক্ষণ বিষয়টাকে পাত্তা না দিল, এখন এই নির্জন রাতে একা দোকানে বসে তার গা ছমছম করতে শুরু করলো। তার মনে হলো দোকানের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসছে। একটা দম বন্ধ করা পরিবেশ, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি করতে চাইল না। দ্রুত পায়ে দোকানের একমাত্র বাতিটার সুইচ অফ করে দিল। পুরো দোকানটা অন্ধকারে ডুবে গেল। শুধু শাটারের ফাঁক দিয়ে আসা রাস্তার আবছা আলোয় কোনো মতে পথ দেখা যাচ্ছে। সে প্রায় দৌড়ে শাটারের দিকে এগিয়ে যাচ্ছিল দোকানটা বন্ধ করবে বলে, কিন্তু সে শাটারের কাছে পৌঁছানোর আগেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। দোকানের ভারী লোহার শাটারটা কোনো রকম সাহায্য ছাড়াই এক বিকট শব্দ করে নিজে নিজে নিচে নেমে এলো। ঝনাত করে একটা শব্দ তুলে শাটারটা মাটিতে আছড়ে পড়ল এবং লক হয়ে গেল। এবার মনের শির দ্বারা শুধু শিহরণ নয়, বরফ শীতল এক স্রোত বয়ে গেল। সে অন্ধকারে আটকা পড়ে গেছে।
তার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসতে লাগলো। সে বুঝতে পারল যা ঘটছে তা স্বাভাবিক নয়। লোকমুখে শোনা সেই সব অনাকাঙ্ক্ষিত ভৌতিক ঘটনা, সেই অভিশপ্ত কাহিনীগুলো তাহলে মিথ্যে ছিল না। এই দোকানে সত্যি কিছু একটা আছে, এক অশুভ অদৃশ্য শক্তি যা তাকে এখানে আটকে ফেলেছে। ভয়ে মনিরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পুরো দোকানটা থরথর করে কাঁপতে শুরু করলো। তাকের উপরে সাজিয়ে রাখা তেলের টিন, ডালের প্যাকেট, বিস্কুটের বয়াম সবকিছু ঝনঝন শব্দ করে মাটিতে পড়তে শুরু করলো। মনে হচ্ছে যেন এক ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে, কিন্তু কম্পনটা শুধু এই দোকানের মধ্যে সীমাবদ্ধ। মনির ভয়ে আতঙ্কে প্রায় জমে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার কি করা উচিত কিচ্ছু বুঝতে পারছিল না। সে চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো, কিন্তু তার পড়ার শব্দকে ছাপিয়ে দিয়ে দোকানের ভেতর থেকে এক বিভৎস অট্টহাসির শব্দ ভেসে এলো। সে হাসি মানুষের হাসি নয়, সে এক পৈশাচিক উল্লাস। হাসির সাথে সাথেই সেই শীতল কণ্ঠটা আবার শোনা গেল, মনির, পালাবি কোথায়? তুই এখন আমার অতিথি। হা হা হা। হাসির শব্দটা দোকানের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। মনিরের মনে হলো তার হৃৎপিণ্ডটা হয়তো ভয় ফেটেই যাবে। তার কপাল বেয়ে দর দর করে ঘাম ঝরতে শুরু করলো। সে বুঝতে পারছিল সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। আগে যারা এই দোকান ভাড়া নিয়েছিল তারা কোনো কারণ ছাড়াই পালিয়ে যায়নি। তারা প্রত্যেকেই হয়তো এমনই কোনো বিভীষিকার সম্মুখীন হয়েছিল। মনির আর স্থির থাকতে পারল না। সে কাঁপা কাঁপা পায়ে শাটারের দিকে এগিয়ে গেল ওটাকে তোলার জন্য, কিন্তু শাটারটা এত ভারী মনে হচ্ছিল যেন কেউ ওপাশ থেকে ওটাকে চেপে ধরে রেখেছে। সে সর্বশক্তি দিয়ে শাটার ধরে টানাটানি করতে লাগলো আর চিৎকার করে ডাকতে লাগলো, কে আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু তার আর্তনাদ সে অভিশপ্ত দোকানের চার দেয়ালের মধ্যেই বন্দী হয়ে রইল। বাইরে বেরোনোর কোনো পথ ছিল না। আর তখনই সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে শাটারের ঠিক সামনে সে এক নতুন বিভীষিকার জন্ম হতে দেখল। দোকানের ভেতরের কম্পনটা হঠাৎ করে থেমে গেল। ঝনঝন করে পড়ে যাওয়া জিনিসপত্রের শব্দ আর শোনা যাচ্ছে না, কিন্তু যে নিস্তব্ধতা নেমে এলো তা ছিল আরো বেশি ভয়ঙ্কর। মনির ভয়ে কাঁপতে কাঁপতে শাটারের কাছে বসে পড়েছিল। তার চোখ ছিল অন্ধকারের দিকে। সে বুঝতে পারছিল সে একা নয়, অদৃশ্য কিছু একটা তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন পর্যবেক্ষণ করছে। হঠাৎ মনির খেয়াল করলো তার সামনে শাটারের গা ঘেঁষে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে শুরু করেছে। প্রথমে সেটা ছিল খুব হালকা, প্রায় স্বচ্ছ, কিন্তু মুহূর্তের মধ্যে তা ঘন থেকে ঘনতর হতে লাগলো। একটা জমাট বাঁধা অন্ধকারের মতো সেটা ধীরে ধীরে একটা অবয়ব নিতে শুরু করলো। মনিরের চোখ দুটো ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। সে নাড়াচাড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সে দেখল সেই কালো ধোঁয়াটা ধীরে ধীরে এক মানব আকৃতিতে পরিণত হচ্ছে। আর আকৃতিটা যখন সম্পূর্ণ হলো তখন মনির যা দেখল তা দেখার পর তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার মনে হলো তার হৃৎপিণ্ডটা থেমে গেছে। সে দেখল তার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, হুবহু তারই মতো দেখতে একটা ছেলে। একই উচ্চতা, একই গায়ের রং, একই পোশাক যা সে নিজে পরে আছে, যেন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখছে। কিন্তু একটা ভয়ঙ্কর পার্থক্য ছিল, সেই ছেলেটার চোখ মুখে ছিল এক অস্বাভাবিক হিংস্রতা। তার ঠোঁটের কোণে লেগেছিল এক কর্রর পৈশাচিক হাসি। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল যেন দুটো জ্বলন্ত কয়লা। তার চাহনিতে এমন এক বিদ্বেষ ছিল যা দেখে মনে হচ্ছিল সে এক্ষুনি মনিরের ওপর ঝাঁপিয়ে পড়বে, তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। এই অবিশ্বাস্য আর ভয়ঙ্কর দৃশ্য দেখে মনিরের গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু ভয়ে তার স্বর রুদ্ধ হয়ে গিয়েছিল। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই তারই মতো দেখতে সত্তাটা, যা এক কুণ্ডলী পাকানো ধোঁয়া থেকে জন্ম নিয়েছে, সে ধীরে ধীরে মনিরের দিকে এগোতে লাগলো। তার হাঁটার ভঙ্গিতে কোনো শব্দ হচ্ছিল না, যেন সে বাতাসে ভেসে আসছে। এগোতে এগোতে সে মনিরের একদম কাছে এসে দাঁড়ালো। মনির তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল, এক শীতল বরফ ঠান্ডা নিঃশ্বাস, যাতে ছিল মৃত্যুর গন্ধ। মনির দেখল সেই সত্তাটার চোখ দুটো ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। চোখের সাদা অংশটা আর সাদা নেই, সেটা পুরোপুরি কালো হয়ে গেল। মানুষের চোখের মনি যেরকম কালো হয় ঠিক সেরকম মিশমিশে কালো হয়ে গেল পুরো চোখ। সেই চোখে কোনো মায়া ছিল না, কোনো অনুভূতি ছিল না, ছিল শুধু অতল শূন্য এক অন্ধকার। সেই ভয়ঙ্কর সত্তাটা তার মুখটা হা করলো এবং ধীরে ধীরে মনিরের মুখের কাছে নিয়ে আসতে লাগলো। তার মুখ থেকে এক অসহনীয় পচা গলা লাশের গন্ধ আসছিল। মনিরের তো তখন ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর অনবরত কাঁপছে। সে ঠোঁট দুটো নাড়ানোর চেষ্টা করছিল আল্লাহর নাম নেয়ার জন্য, কিন্তু ভয়ে তার ঠোঁট দুটো পর্যন্ত অবশ হয়ে গিয়েছিল। তার সামনে এই ভয়ঙ্কর দৃশ্য, এই পৈশাচিক রূপ আর তার অসহনীয় দুর্গন্ধ মনির আর সহ্য করতে পারল না। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। তার মনে হলো সে যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে সে দেখল
সেই কালো চোখ দুটো তার দিকে তাকিয়ে হাসছে। তারপরে এক তীব্র ভয়ের অনুভূতি নিয়ে মনির জ্ঞান হারিয়ে দোকানের ঠান্ডা মেঝেতে লুটিয়ে পড়ল। এরপর সেই রাতে আর কি হয়েছিল মনিরের কিছুই মনে নেই। সকাল হলো। এলাকার একজন লোক, যিনি প্রতিদিন সকালে মনিরের দোকান থেকেই প্রথম চা পাতা কিনতেন, তিনি এসে দেখলেন দোকানের শাটার অর্ধেক খোলা। তিনি অবাক হলেন, মনির তো এত সকালে দোকান খোলে না। তিনি ওকে দিয়ে দেখলেন দোকানের ভেতরে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, আর মনির মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি চিৎকার করে লোক জড়ো করলেন। ঠিক সেই সময়ে মনিরের মা রহিমা বেগম কাঁদতে কাঁদতে সেখানে এসে পৌঁছালেন। ছেলে রাতে বাড়ি ফেরেনি বলে তিনি সারা রাত ঘুমাতে পারেননি। দুশ্চিন্তায় তার বুক ফেটে যাচ্ছিল। সকাল হতেই তিনি পাগলের মতো ছুটে এসেছেন দোকানে। এসে ছেলের এই অবস্থা দেখে তিনি জ্ঞান হারানোর মতো হয়ে গেলেন। পাড়া প্রতিবেশীদের সাহায্যে মনিরকে ধরাধরি করে তাদের বাড়িতে নিয়ে আসা হলো। তার চোখ মুখে পানি ছেটানো হলো। কিছুক্ষণ পর মনিরের জ্ঞান ফিরে এলো। চোখ খুলে সে দেখল তার চারপাশে অনেক লোক জড়ো হয়ে আছে, আর তার মা তার মাথার কাছে বসে অঝরে কাঁদছেন। সবাই তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছিল মনির? তোমার এই অবস্থা কিভাবে হলো? দোকানে কি ডাকাত পড়েছিল? মনির প্রথমে ভয়ে কিছু বলতে পারছিল না। গত রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়তেই তার পুরো শরীর আবার কেঁপে উঠছিল। কিন্তু মায়ের কান্না দেখে সে নিজেকে একটু সামলে নিল এবং কাঁপা কাঁপা গলায় গত রাতের সব ঘটনা, নাম ধরে ডাকা থেকে শুরু করে শাটার বন্ধ হয়ে যাওয়া, ভূমিকম্পের মতো কম্পন, আর শেষে তার মতো দেখতে সেই ভয়ঙ্কর সত্তার আবির্ভাব, সবকিছু খুলে বলল। তার কথা শুনে উপস্থিত সবাই ভয়ে শিউরে উঠল। রহিম চাচা, যিনি মনিরকে আগেই সতর্ক করেছিলেন, তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি বললেন, আমরা তো আগেই বলেছিলাম এই দোকান অভিশপ্ত। এই দোকানে এক অশুভ আত্মার বাস। সেই দোকানকে নিজের আস্থানা বানিয়ে নিয়েছে, তাই এখানে অন্য কারো উপস্থিতি সে সহ্য করতে পারে না। আগের ভাড়াটেরাও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছিল। রহিমা বেগম ছেলের মুখে সব শুনে ভয় আর আতঙ্কে পাথর হয়ে গেলেন। তিনি মনিরের হাত ধরে কেঁদে বললেন, আমার আর কিচ্ছু চাই না বাবা। আমার দোকান লাগবে না, ব্যবসা লাগবে না। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই। তোকে আর এক মুহূর্তের জন্য আমি এই অলক্ষণে জায়গায় থাকতে দেব না। সেদিনই তারা সিদ্ধান্ত নিল এই অভিশপ্ত এলাকা তারা ছেড়ে দেবে। যে সামান্য জিনিসপত্র তাদের ছিল তাই নিয়ে তারা সেই রাতেই এক পরিচিতের সাহায্যে এলাকা ছেড়ে অন্য এক জায়গায় চলে গেল। মনির আর কখনোই তার সেই স্বপ্নের দোকানের দিকে ফিরেও তাকায়নি। সেই অভিশপ্ত রাতের ভয়ঙ্কর স্মৃতি সে হয়তো কোনোদিনও ভুলতে পারবে না। দারিদ্র্যের সাথে লড়াই করে বাঁচতে চাওয়া এক সাধারণ ছেলের জীবন এক রাতের বিভীষিকায় চিরদিনের জন্য বদলে গিয়েছিল। তারা আর কখনোই সেই এলাকায় ফিরে আসেনি, যেখানে এক অভিশপ্ত দোকান আজও হয়তো অপেক্ষা করে আছে তার নতুন শিকারের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের শেষ ঘটনা। আপনাদের কাছে দুটি ঘটনার মধ্যে কোনটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, এবং না করে থাকলে আশা করি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব অথবা এমন কারোর সাথে শেয়ার করে দেবেন যারা অজানার অস্তিত্বকে খুঁজে বেড়ায়। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবসময় নিজেদের এবং নিজেদের প্রিয়জনদের খেয়াল রাখবেন। সাথেই থাকবেন রাতের ডায়েরির। আল্লাহ হাফেজ।